Hello everyone, welcome back to our Study Academy. So finally আমরা চলে এসেছি নিউ লেকচার নিয়ে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে যে ইন্ট্রোডাকশন অফ সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম, যে আমরা কোন সাবজেক্ট পড়বো এবং কাদের জন্য বেনিফিটস এবং কি কি সিলেবাস পড়বো সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। যে ইন্ট্রোডাকশন অফ সিলেবাস কি হবে, আমরা কোন কোন চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে ক্লাসগুলোকে অর্গানাইজ করব, ইভেন যারা দেখছো ভিডিওটা কাদের জন্য কিন্তু ভিডিওর কিন্তু সম্পূর্ণ ডিটেইলস আমরা প্রিভিয়াস লেকচারে কিন্তু কমপ্লিট করেছি, যেটা ইন্ট্রোডাকশন অফ সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম। সো যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই আমি প্রেফার করব একটা পেন আর একটা ডায়েরি বা পেজ নিয়ে বসবে, যাতে করে তোমার নোট ডাউন করতে পারো। অবশ্যই তোমার নোটস পেয়ে যাবে, কোথায় কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব। তার আগে অবশ্যই আমরা দেখে নেবো যে আজকের ক্লাসে কি কি শিখবো, কি কি জানবো। ওকে, সো আমরা বেসিক্স সাবজেক্টের নাম হচ্ছে বেসিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড নেটওয়ার্ক থিওরাম। দেখতেই পাচ্ছ যে আমরা ডিসকাশন করেছিলাম যে অ্যাকচুয়ালি আগে যে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম ডিসকাশন অফ সিলেবাস, কি বলেছিলাম যে আমরা যে সাবজেক্টটা চুজ করব বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড নেটওয়ার্ক থিওরাম, মোস্টলি ইম্পর্টেন্ট। কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা এইচএস সায়েন্স দিচ্ছ তার জন্য ফিজিক্সের একটা পার্ট, ইভেন তারপরে হচ্ছে যারা ডিগ্রি করছো, বিটেক করছো, বিই করছো তাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট, এবং যারা ডিপ্লোমা করছো তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে যারা জিলেট পড়ছো এবং এনি কাইন্ড অফ গভর্নমেন্ট এক্সাম, যে কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড নেটওয়ার্ক থিওরাম সাবজেক্টটা মোস্টলি ওয়েটেজ থাকে। তাহলে তোমাদের কি করতে হবে? বেস থেকে শুরু করতে হবে। তাহলে বেস থেকে শুরু করতে হলে আমি প্রথম চ্যাপ্টারে লিখেছিলাম বেসিক্স কনসেপ্ট, তারপর আবার চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আস্তে আস্তে আমরা কিন্তু ধারাবাহিকতাভাবে ক্লাসগুলো করব। সো চলো আমরা দেখে নিই ক্লাসের মধ্যে কি কি আছে। ফার্স্ট অফ অল আমরা দেখবো নেক্সট লাইন কি কি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাহলে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা বেসিক ইন্ট্রোডাকশন পার্টটা দেখবো, যে অ্যাকচুয়ালি আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি রয়েছে। ফার্স্ট হচ্ছে এভরিওয়ান নো দ্যাট অ্যাবাউট যে হোয়াট ইজ দ্য এলিমেন্ট। সবাই অনেক কম বেশি জানে এলিমেন্ট কি। আমি একটা ডেফিনেশন লিখে রেখেছি এখানে, যেটা হচ্ছে কিনা দেখো ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে রয়েছে যে বেসিক কনসেপ্ট নিতে গেলে আমার কিছু বেসিক আইডিয়া নিতে হবে, রাইট? তো সেক্ষেত্রে দেখো ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করতে হবে না, ট্রান্সফারিং দ্য এনার্জি ফ্রম, তোমার নিশ্চয়ই একটা এনার্জি একটা জায়গা থেকে একটা এনার্জি কি হয় ট্রান্সফর্ম হয়। 1.2 অ্যানাদার রিকোয়ারমেন্ট, এটা মাথায় রাখতে হবে। এন্ড ইন্টার কানেকশন অফ ইলেকট্রিক্যাল ডিভাইস, যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় কোনো এনার্জিকে ট্রান্সফার করি সেখান থেকে কিন্তু একটা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমেই করি। Such interconnection is referred to as electrical circuit. তাহলে আমরা সেটা কি বলবো? ইলেকট্রিক্যাল সার্কিট বলবো, রাইট? Even and each component of the circuit is known as, এই known as কি বলছি? known as আমরা কি বলবো এটাকে? অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কি বলবো? এলিমেন্ট। তাহলে আমরা এলিমেন্ট কি পেলাম বুঝতে পেরেছো আশা করি সবার মধ্যে ক্লিয়ার। এবং ইলেকট্রিক সার্কিটকে ইন্টারকানেকশন করার পর একটা এলিমেন্টকে আমরা এলিমেন্ট দিয়ে কিন্তু করি। যখন আমরা একটা সার্কিট তৈরি করব, এই ইলেকট্রিকের বেসিক কনসেপ্ট পড়ছি, তাহলে বেসিক কনসেপ্টের মধ্যে আমাকে কি করতে হবে? সার্কিট জানতে হলো, ডিভাইস জানতে হলো, ইন্টারকানেকশন অফ দা কি করব? এলিমেন্টগুলো কানেক্ট করব, তবেই তো একটা সার্কিটকে ডিজাইন করতে পারবো। নেক্সট কি বলছে? এবারে দেখো আমরা একটা বেসিক্স পার্ট পড়লাম যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি রয়েছে। ফার্স্ট হচ্ছে যেটা জানতে হবে তোমাদেরকে চার্জ। ফিজিক্স পড়তে গেলে প্রথমে চার্জ নিয়ে ডিসকাশন হতো, ঠিক তেমনি ফিজিক্সের কিছু পোরশন অলরেডি আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার ছিল। লাইক যে ডিপ্লোমা করেছো এবং এই যে সায়েন্স দিয়ে এসেছো, ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি কি হয়েছিল? ফিজিক্সে ছিল পার্ট। তাহলে আমাকে চার্জ সম্পর্কে ফার্স্ট অফ অল আইডিয়া নিতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আইডিয়া নিতে যখন নিতে হবে, তাহলে আমরা একটু দেখে নিই চার্জ সম্পর্কে কি রয়েছে। চার্জ ফার্স্ট অফ অল বলা হবে হোয়াট ইজ দ্য চার্জ। চার্জ আমরা সবাই জানি যে কি জানি না, একটা পার্টিকুলার অ্যাটমিক
মানে অ্যাটমিক পার্টিকুলার কি হয়, একটা অ্যাটমকে ধরি, সেই অ্যাটমের মধ্যে আমরা নিশ্চয় জানি না, সবাই জানি, ধরো সাপোজ এটা একটা কক্ষপথ, আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট। ধরো সাপোজ এটা একটা কোনো কক্ষপথ, ঠিক আছে, এই কক্ষপথের মধ্যে কি হয়, প্রত্যেকটা কক্ষপথের মধ্যে কি জানি আমরা, এর মধ্যে কি হয়, নিউক্লিয়ার ইলেকট্রন গুলো ফ্লো হয়, ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, আর এর ভিতরে একটা কি থাকে, অ্যাটম থাকে, সবাই জানি কম বেশি, তাই তো। এবারে এই অ্যাটমটার মধ্যে ধরো সাপোজ আমি দেখি, এগুলো যদি ইলেকট্রন হয়, এগুলো যদি ইলেকট্রন হয়, তাহলে এটা অ্যাটম। এই যে অ্যাটমের কথা বলছি না, তাহলে কি বলছে না, চার্জ হচ্ছে দেখো ইনার ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। অ্যাটমিক কি বলছে, পার্টিকেলস, অ্যাটমিক পার্টিকেলস অফ হুইচ মেটার কনস্ট্যান্ট, তাহলে আমরা কি আছি না, আমরা জানি যে একটা অ্যাটমের মধ্যে অলরেডি পার্টিকেলস থাকে, সেই অ্যাটমের মধ্যে কি থাকে, পজিটিভও থাকে নেগেটিভও থাকে, দুটো আমরা চার্জ জানি, তাহলে সেক্ষেত্রে কি বলবো না, একটা মেটার থাকবে যেটা মেজার ইন কুলম, তাহলে আমরা একটা কোশ্চেন হয় এখান থেকে, তাহলে আমরা মেজার করার জন্য তাহলে কি মেজারমেন্ট করছি, আমরা চার্জের কুলম দিয়ে রিলেট করছি। All matter constant of the fundamental block is called the atom, and each atom constant of elementary particles, the charge carrier by the elementary particles is called the unit charge. তাহলে আমরা ইউনিট চার্জ কাকে বলবো না, দেখো দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ইচ অ্যাটম কনস্ট্যান্টের মধ্যে যদি কোনো একটা পার্টিকুলার চার্জকে আমরা ক্যারিয়ার তৈরি করি, তাহলে ইউনিট মিন্স কি, ইউনিট মানে হচ্ছে একটা কি হলো একক। তাহলে আমরা একটা সার্কেলের মধ্যে মানে আমরা কি এরিয়া পাচ্ছি, ধরো সাপোজ এটা একটা এরিয়া, ধরো সাপোজ কোনো একটা এরিয়াকে ধরলাম, এটা কোনো একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে একটা অ্যাটমকে ধরলাম, তো তার মধ্যে পার্টিকেলস গুলো রয়েছে, তো নাম্বার অফ পার্টিকেলস থাকবে, তার একটা এরিয়ার মধ্যে কি বললাম, ইচ অ্যাটম কনস্ট্যান্ট অফ দা elementary particles is charge carrier, the charge carrier by an elementary particles is called a unit charge. এই ইউনিট চার্জ কথাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ওকে, এই ইউনিট চার্জ কথাটা, ওকে। নেক্সট, এবং থিওরিটিক্যালি কিভাবে জানি যে এই চার্জ অফ ইলেকট্রিক্যাল পার্টিকেলস গুলো কি হয়, তোমরা দেখতে পাচ্ছ স্কলটা কি হয়, একটা আছে নেগেটিভ, ইলেকট্রন গুলোকে কি বলি আমরা, ইলেকট্রন ইজ দ্য নেগেটিভ এন্ড দ্যাট ইজ দ্য প্রোটন, তোমরা ভালোভাবে জানো সব ছোটবেলাকার জিনিস, প্রোটন ইজ পজিটিভ এন্ড ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড। এই ম্যাগনিটিউড মিন্স বলতে কি বোঝাচ্ছে গো, অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে দুটো পার্টিকেলস পেলাম, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভটাকে আমরা কি বলবো, নেগেটিভটা আমরা সবাই জানি কি বলে, নেগেটিভটাকে ইলেকট্রন বলবো, আর এবং প্রোটনটাকে আমরা পজিটিভ বলবো। সেক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে যে আমরা ম্যাগনিটিউড করার পর দুটোর ক্ষেত্রে আমরা একটা নাম্বার টার্ম কি পাচ্ছি না, কি পাচ্ছি না, আমরা সবাই জানি 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -9c, এটা কি হলো, চার্জ। কারণ কি, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এটাকে মেজার করার জন্য কুলম বলছি, তাহলে আমরা কি বলতে পারি, মেজার করার জন্য কুলম যদি বলে থাকি, তাহলে আমরা বলতে পারি না যে ওয়ান চার্জ, সরি, তাহলে আমরা কি বলতে পারি, চার্জ সমান কি হতে পারে, চার্জ সমান কি হতে পারে, কত কুলম, 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার 90। দেখো অ্যাকচুয়ালি এইগুলো তোমরা বেসিক্স জানোই, বাট আমি কেন রিকল করতে আসলাম বা আমি কেন বেসিক্স পড়াতে আসলাম, কারণটা হচ্ছে বেসিক্স যদি না ক্লিয়ার না থাকে, ফান্ডামেন্টাল, তুমি কিছু ধরতে পারবে না, ক্যাচ করতে পারবে না, অর্থাৎ রিকল করে দিলে জিনিসটা যদি বারবার কি হবে, তোমাদের রিমেম্বার হয়ে যাবে। তাই সিমিলারলি আমরা কি পড়লাম না, আমরা পড়লাম যে চার্জ সম্পর্কে দেখলাম, বেসিক্স আইডিয়া নিলাম, চার্জ সম্পর্কে দেখলাম, কত রকম চার্জ হয়, কেন হয়, কিসের জন্য দেখলাম। এবারে নেক্সট যদি দেখি, নেক্সট কি পেজ করেছে, তোমাদের কাছে একটা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট পয়েন্টস। দেখো অ্যাকচুয়ালি যারা প্রিপারেশন নিচ্ছ না,
একটু স্মার্ট ভাবে প্রিপারেশন নাও। একটু স্মার্ট ভাবে কেন বললাম, কারণ কি হচ্ছে যে নোটসটা সাজিয়েছি তোমাদের জন্য, এই নোটসটা কিন্তু অনেক ভেবে চিন্তে তারিখ তৈরি করা। কেন চিনতে, কারণটা যে তোমরা যখন গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন নেবে না, তখন কিন্তু তোমাদের এই এত হোল সিলেবাস কিন্তু পড়তে হয় না, বেসিস কিছু টার্ম টার্ম ধরে তোমাদের শর্ট নোটস তৈরি করতে হয়। ঠিক তেমনি তোমাদের জন্য কিন্তু একটা তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটস, প্রত্যেকটা জায়গায় থাকবে তোমার জন্য। ওকে, তো এই ইম্পর্টেন্ট নোটস কি বলছে, ইম্পর্টেন্ট নোটসটা ভালো করে দেখো। ইম্পর্টেন্ট নোটসের মধ্যে প্রথমে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট দেখো, the coulomb is large unit of the charge। তার মানে 1 কুলম্ব, একটা চার্জ যদি বলছি না যে 1 কুলম্ব চার্জ, there will be 1 by কি হবে, আচ্ছা শোনো, আমরা কি জানি 1 কুলম্ব চার্জ সমান কি হতে পারে, 1 বাই এই জিনিসটা বলছি 1 বাই 1.0.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এইটাকে ক্যালকুলেট করার পর তোমরা একটা ভ্যালু পাবে। কিরকম ভ্যালু পাবো না, এই যে দেখতে পাচ্ছ ভ্যালুটা লেখা আছে, তোমার বলে না যে 1 কুলম্ব সমান কত ইলেকট্রন, তাই তো, মানে অ্যাকচুয়ালি 1 ইলেকট্রন সমান কেন বলি, 1 কুলম্ব, 1 কুলম্ব সমান 1 কুলম্ব সমান কত হচ্ছে তাহলে এখানে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এই ছোট ছোট টার্ম গুলো না অনেক সময় পরীক্ষা খাতা কি হয় তোমাদের, আচ্ছা এটা এই কালারটা একটু বোঝা যাচ্ছে না, ওকে হাইলাইট তো একটু বুঝতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম এখানে, 1 চার্জ সমান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রন। ওকে, এইগুলোই অ্যাকচুয়ালি তোমার শর্ট নোটসে কিন্তু রাখতে হবে, এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি তোমার শর্ট নোটসের মধ্যে রাখতে হবে। ওকে, এবার দেখো 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে চার্জ অকার্স ইন দ্য ইন্টারনাল মাল্টিপল অফ দ্য ইউনিট ইলেকট্রনিক্স চার্জ অফ দ্য ইলেকট্রন। অর্থাৎ কি বলছে, আমরা যদি একটা ফর্মুলা জানি, ছোটবেলা থেকে পড়ে পড়ে এসেছি, কি ফর্মুলা দাদা, ফর্মুলাটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এনই, জানি না এই ফর্মুলাটা, যে তোমাকে চার্জ ক্যালকুলেট করতে দেয় পরীক্ষার সময়, অনেক চার্জ বার করতে দেয়, ইলেকট্রন তোমাকে বলবে না, নাম মানে নাম্বার অফ কি বলবো এন তোমাকে বলে দেবে, ইলেকট্রন তুমি জানো, তা তুমি কি করতে হবে, চার্জ কিন্তু বার করতে হবে, অর্থাৎ এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছে না, নেক্সট 3 নম্বর পয়েন্ট বলছে, যেটা আমরা পড়লাম চার্জ থেকে, যে the law of conservation of the charge state that charge can be কি হবে, either be the created or destroyed। মানে চার্জ সবসময় ক্রিয়েটও করতে পারবে বা ডিসচার্জও করতে পারবে, মানে ডিসচার্জ মানে কি, আবার ধরন ক্ষমতা বাইরে, আবার রিলিজ ক্ষমতা। তো সেক্ষেত্রে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা কি করতে হয়, চার্জটা সবসময় কি হয়, ক্রিয়েট করে অর কি হবে, ডিস্ট্রয়েড হয়। অনলি ট্রান্সফার, যখন ট্রান্সফার হয়, দোজ আর algebraic sum of the electric charge in system, those are the not charge। মানে বুঝলে না কি বললো না, কিছু algebraic sum of electrical algebraic charge থাকে, যেটা হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে যখন অপারেট করাতে পারি তখন কিন্তু নতুন চার্জ হয় না। কি বললাম, কি লেখা আছে আবার বললাম, এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, অনলি ট্রান্সফার, যখন তুমি এনার্জিটাকে কি হচ্ছে একটা জায়গা থেকে পাঠাচ্ছ, সেখানে চার্জ ফ্লো করবে, সেই সময় কি হচ্ছে না, অনলি ট্রান্সফার দোজ দ্য algebraic sum। algebraic sum মানে কি, algebraic sum মানে কি, অর্থাৎ algebraic sum মানে একগুচ্ছ, sum of the electric charge can be system does not charge, সেটাকে আমরা চার্জ কিন্তু বলবো না, এই জায়গাটায় স্টুডেন্টরা অলরেডি ঘাবড়ে যায়। নেক্সট, তাহলে আমরা চার্জ পড়ার পর এতগুলো শর্ট পয়েন্ট পেয়ে গেলাম, এই শর্ট পয়েন্ট গুলো কিন্তু তোমাদেরকে রিমেম্বার করে রাখতেই হবে, ঠিক আছে। অর্থাৎ নোটসে এমন ভাবে সাজানো আছে, তোমাদের একবার দিবি রিকল করো, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট, এগুলো বেসিক্স তোমার ছোটবেলা থেকে পড়ে আসছো, বাট তবু আমি রিকল করে দিই যাতে করে তোমাদের কাছে আরো ক্লিয়ারেন্স চলে আসে। ওকে,
নেক্সট কারেন্ট। আচ্ছা কারেন্ট কি? বাড়িতে সবাই বলে না যে যখন লোডশেডিং হয়ে যায় বা পাওয়ার কাট হয়ে যায় বা ব্ল্যাক আউট হয়ে যায়, তখন কি বলে বাড়িতে? বেশিরভাগ বাবা মা বা যারা পড়াশোনা না করে থাকা তারা কি বলে? কারেন্ট চলে যায়। বা আমরাও অনেক সময় ইন জেনারেল বলেই থাকি যে কারেন্ট চলে গেছে। আলটিমেটলি কারেন্ট যায়? কারেন্ট যেতে পারে না। কারেন্ট তো কি হচ্ছে, যে একটা কন্ডাক্টরের মধ্যে ইন এ পার্টিকুলার ডাইরেকশনে কিছু ইলেকট্রন ফ্লো করছে, তার অপোজিশন আমরা কারেন্ট বলি। বাট কারেন্ট কি চলে গেল? না, পাওয়ার কাট হয়ে যায়, লোড শেডিং হয়ে যায়। সম্পূর্ণ ডিটেলসে বলবো, আস্তে আস্তে আসবো। বাট কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে, অনেকে ইন্টারভিউতে দেখেছি আমি, বা যখন দেখি ইন জেনারেল স্টুডেন্টরা বলে কারেন্ট হচ্ছে স্যার দ্য ইলেকট্রন ফ্লো অফ দ্য কারেন্ট। এটাই কারেন্ট না। ইলেকট্রন ফ্লো অফ দ্য কারেন্ট যদি হয়ে থাকে, তাহলে তোমাদেরকে ইন জেনারেল আমি বলছি, শোনো, ইন জেনারেল আমি বলি। ওকে, কি বলতে চাইছি দেখো, ধরো সাপোজ তোমার কাছে একটা কোনো মেটাল আছে। ওকে, এটা একটা মেটাল আছে। ওকে, এবার তুমি কি হচ্ছে, এখানে ইলেকট্রন গুলো ফ্লো করছে, ইলেকট্রন গুলো রয়েছে, ইলেকট্রন গুলো রয়েছে। তাহলে এদিক থেকে আমি একটা কন্ডাক্টর নিয়ে গেলাম, তাহলে কি এই এই এর মধ্যে, আচ্ছা কালারটা ফুটছে না, চলো, এগুলো ইলেকট্রন, এগুলো ইলেকট্রন, এগুলো ইলেকট্রন। আদৌ কি এর মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে, তাহলে কি ফ্লো করে যাচ্ছে? ফ্লো করছে না তো। কি লাগবে? এক্সটার্নাল ফোর্স লাগবে। তার জন্য কি করি? অ্যাপ্লাই সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করি। আচ্ছা ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে তো কারেন্ট ফ্লো করবে, কিন্তু একটা পার্টিকুলার ডাইরেকশন লাগে। ধরো সাপোজ তোমাকে এক্সাম্পল বলছি, তুমি একটা কোম্পানিতে কাজ করছো, তোমাকে বস বললো যে যাও আজকে তোমার অফিস ছুটি, অফিস ছুটি। তখন তোমার কি, তোমার 4 জনের ছুটি চলে গেলে। ধর সাপোজ তোমার এক্সাম্পল বললাম, তুমি এখানে একটা বস রয়েছে, এটা বস, এই বসটা কি করেছে, তোমাকে 4 জনকে হ্যান্ডেল করছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 4 জনকে হ্যান্ডেল করছে। তোমাকে কি বললো না অফিস ছুটি, আজকে কোনো কাজ করতে হবে, তোমার চলে যাও। 4 জন কি করলো, বিভিন্ন জায়গায় চলে গেল, বিভিন্ন জায়গায়। তারপরে কি হচ্ছে, তোমাকে যদি বস বলে যে এক্ষুনি আসো, কাজ রয়েছে, এমার্জেন্সি, যে ফিল্ডে রয়েছে 4 জনে, তাহলে ইনস্ট্যান্ট টাইমে আসতে পারবে না। তাহলে এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স লাগে। আর তোমাকে যদি বলি যে এই 4 জনকে যদি বলা হয় আচ্ছা ঠিক আছে তোমার স্যালারির কিছু পার্সেন্টেজ দেবো, আজকে ইমার্জেন্সি আসো, তাহলে কি হবে? তোমাকে ইনস্ট্যান্ট টাইম তুমি চলে আসছো। মানে কি হচ্ছে, তুমি একটা এক্সটার্নাল ফোর্স দিলাম, কিসের জন্য? স্যালারি কি ইমপ্লিমেন্টের জন্য। সিমিলারলি একটা পার্টিকুলার ডাইরেকশন লাগে, ইলেকট্রন ফ্লো করার একটা পার্টিকুলার ডাইরেকশন লাগে। শুধু ইলেকট্রন ফ্লো অফ দ্য কারেন্ট বলতে পারি না, আমরা আসছি। ওকে, তো এই ডিটেলস গুলো একটু জানতে হবে। নেক্সট হচ্ছে কি দেখো, নেক্সট কারেন্ট কাকে বলছি দেখো, কারেন্ট বলছে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট, রেট অফ চার্জ ইজ মেজার ইজ অ্যাম্পিয়ার। আচ্ছা কারেন্টকে মেজারমেন্ট করার জন্য আমরা কি লাগাবো? অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ইউনিটটা কি হবে? তাহলে অ্যাম্পিয়ার কার ইউনিট পেলাম আমরা? এটা সবাই জানো, আমরা অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট। ওকে, তাহলে আমরা অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট পেলাম। দেখো মেজার রয়েছে, মেজার ইন অ্যাম্পিয়ার। আগেরটা কি বললাম, চার্জের ইউনিট কি হবে? কুলম্ব, কারণ কি মেজার করছে। সিমিলারলি 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু, তৈরি কথা কারেন্ট কাকে বলছে এবার বোঝো। অর্থাৎ একটা ইকুয়েশন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে I ইজ ইকুয়াল টু, ওকে লাইট কালার দিতে হবে, I ইজ ইকুয়াল টু আমরা কি জানি? I ইজ ইকুয়াল টু dq বাই dt জানি, রাইট? আমরা এটা জানি সবাই। I dq বাই dt মানে কি? q মানে কি? চার্জ, অবশ্যই চার্জ। তাহলে q যদি চার্জ হয়, তাহলে আমরা t রেখেছি, একটা টাইমের রেসপেক্টে না। তাহলে রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রন গুলো টাইমের রেসপেক্টে কি হচ্ছে? মুভমেন্ট পার্ট করছে। তাহলে একটা টাইমের ক্ষেত্রে তুমি পার্টিকুলার 4টে ডাইরেকশনে গেছো, তা তোমাকে এত পার্টিকুলার টাইম দেওয়া হলো 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যেই আসতে হবে, হবে অবশ্যই। ঠিক তেমনি কি হচ্ছে,
এই I ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি বলার কারণ হচ্ছে দেখতে পাচ্ছি ফর্মুলা একটা লেখা আছে, অর্থাৎ at a rate of change of charge with respect to time, অর্থাৎ একটা টাইমের রেসপেক্টে চার্জ গুলো কত মুভমেন্ট ফাস্ট হচ্ছে সেই রেসপেক্টে আমরা কি বলবো, কারেন্ট। তাই কারেন্ট বলবো, সেটা লিখে রেখেছি দেখো। 1 অ্যাম্পিয়ার তৈরি করতে যে পরিমাণ কুলম্ব পার সেকেন্ডে চার্জ তৈরি করতে লাগে, দেখো লিখা রয়েছে দেখো 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কি রেখেছি 1 কুলম্ব পার সেকেন্ড। দ্য চার্জ ট্রান্সফার বিটুইন টাইম, অর্থাৎ কি লিখে এখানে t0 and t of t0 to t0, অর্থাৎ obtained by the integrating both side, এটা হচ্ছে t হবে। ওকে, এখানে একটা মিস্টেক আছে, এটা t হবে, কারণ কি হবে দেখো বলে দিচ্ছি। আর একটা ইন জেনারেল ফর্মুলা কি হয়, আমরা I is equal to dq by dt জানি, তাই তো, যে একটা চার্জ কত পরিমাণে ফ্লো করছে একটা রেট অফ টাইমের রেসপেক্টে, ঠিক তেমনি একটা ইকুয়েশন করে রেখেছি q is equal to কি লিখে রেখেছি না q is equal to integration of t naught, ওকে, t naught I dt, অর্থাৎ যদি আমি ডেরিভেটিভ যদি করি না, তাহলে এই ইকুয়েশন থেকে আমি ডেরিভেটিভ করতে পারি dy by dt করতে পারবো অবশ্যই। সেই জন্য কি বললাম, একটা টাইমের রেসপেক্টে কতটা চার্জ ফ্লো করছে ইন পার্টিকুলার ডাইরেকশন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট, যে ইন আ পার্টিকুলার ডাইরেকশন কিন্তু লিখতেই হবে। কারণ কি তুমি দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রন বলতে পারি না কারেন্ট, এটাকে অবশ্যই বলতে হবে যে ইন আ পার্টিকুলার ডাইরেকশন ফ্লো অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু টাইমের রেসপেক্টে, সেটাকে আমরা বলবো কারেন্ট। আশা করি ক্লিয়ার। তাহলে কারেন্ট কাকে বলবো আমরা, ক্লিয়ার হলো। ইউনিট কি হলো, অ্যাম্পিয়ার হলো, সেটাও ক্লিয়ার হলো। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা যদি দেখি নেক্সট স্লাইড, যে আমরা চার্জ পড়লাম, কারেন্ট পড়লাম, এবার আমরা কি দেবো ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজ কাকে বলবো, ভোল্টেজ আমরা কম বেশি সবাই জানি, তাই তো, বাড়িতে সবার বাড়িতে ভোল্টেজ আছে, সিঙ্গেল ফেজ আসছে তো সবার বাড়িতে কনস্ট্যান্ট ভোল্টেজ আছে, কত আছে 230 থেকে 240 এর মধ্যে, আমরা ভ্যারিয়েশন থাকে, কোনো হাই ভোল্টেজ কোনো লো ভোল্টেজ, কমে বাড়ে। তাহলে ভোল্টেজ কাকে বলবো, তাহলে ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে এখানে ভালো করে বোঝো। ভোল্টেজ কি বলছে, to movement and the electron in a conductor in a particular direction requirement the same working energy transfer, মানেটা হচ্ছে যে একটা ইলেকট্রন ফ্লো করছে না একটা পার্টিকুলার টাইমের রেসপেক্টে, কি হতে হবে এনার্জি ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে। ধরো সাপোজ তোমাকে এক্সাম্পল যদি বুঝায়, ধরো সাপোজ এই একটা জার রয়েছে আর এদিকে একটা জার রয়েছে, ঠিক আছে, জারের মধ্যে স্বাভাবিক জল থাকবেই, জারের মধ্যে জল রয়েছে, জলের জায়গায় আমরা ইলেকট্রন ধরছি। ইলেকট্রন গুলো কি হয়েছে, ইলেকট্রন গুলো তোমার ধরে নাও এখন আপাতত এগুলো ইলেকট্রন, ঠিক আছে, পুরো ফুল ইলেকট্রন রয়েছে এটার মধ্যে, কিন্তু এটার মধ্যে ইলেকট্রনের পরিমাণ হাফ রেখেছি, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, তুমি যদি ইন পার্টিকুলার ডাইরেকশন, কি বললাম একটা কন্ডাক্টরের রেসপেক্টে, ধরো সাপোজ তুমি কি করলে এখানে একটা কন্ডাক্টরের রেসপেক্টে ধরে নাও, একটা কি করলে নলকে কানেক্ট করে দিলে। তাহলে যখন নলকে কানেক্ট করছো, তাহলে আমাকে বলো তো যে পরিমাণ ইলেকট্রন ছিল এই কন্ডাক্টরের মধ্যে, তাহলে তুমি কি এই কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন গুলো ছিল সেই পরিমাণ কন্ডাক্ট গুলো কি এখানে থাকবে, যদি তুমি নলটা ওপেন করে দাও, তাহলে সেখানে কি হবে ইলেকট্রন গুলো অবশ্যই মুভমেন্ট পার্ট হিসাবে এখানে সমান করে ইকুয়াল হবে আসার চেষ্টা করবে, যাতে করে দুটো ইকুয়াল হয়। তাহলে আমরা কি পেলাম, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যে পরিমাণ ইলেকট্রন গুলো ফ্লো করলো এনি পার্টিকুলার টাইমের রেসপেক্টে, তাহলে আমরা সেটা কি বলতে পারবো, কি লেখা হয়েছে না মুভ করছে ইলেকট্রন গুলো একটা জায়গাতে একটা মুভ করছে, মুভ করার পর কি কন্ডাক্টর রেসপেক্টে হওয়ার জায়গায় কন্ডাক্টর রিপ্রেজেন্ট করলাম। ডাইরেকশন রিকোয়ারমেন্ট কি হবে, সেম ওয়ার্ক টাইম, অর্থাৎ এনার্জি রিকোয়ারমেন্ট অফ ট্রান্সফার হচ্ছে। এবার এখানে কিছু লেখা রয়েছে দেখো ফান্ডামেন্টাল, দ্য ওয়ার্ক ইজ দ্য মানে প্রবলেম অফ দ্য কি হচ্ছে এক্সটার্নাল
ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কিন্তু তোমাদেরকে রিমেম্বার করতেই হবে। ফার্স্ট হচ্ছে ইএমএফ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ইএমএফ? ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এই যে কথার মধ্যে মিনিং আছে না, ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে আমি যে এই পরিমাণ যে ইলেকট্রন গুলো দিলাম, ধরো সাপোজ এগুলো ইলেকট্রন ছিল, রাইট? এগুলো সব ইলেকট্রন ছিল, এগুলো সব ইলেকট্রন, তাহলে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ওকে, তাহলে ইলেকট্রন গেল, এখানে ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন। তার মানে আমাকে বলো তো, এই ইলেকট্রনটা যখন মুভমেন্ট করে জাম্প করে যাবে, এই ইলেকট্রন এখানে কি যাবে, আবার এই ইলেকট্রন এখানে যাবে, এখানে ইলেকট্রন যাবে, একটার পর তো একটা কি হচ্ছে, জাম্প করতে করতে যাচ্ছে না? তাহলে আমি ইলেকট্রোমোটিভ ফোর্স কেন বলবো? ইলেকট্রোমোটিভ ফোর্স মিন্স কি? মোটিভ মানে কি? মোটিভ ফোর্স মানে কি? যে ইলেকট্রনকে একটার সঙ্গে একটা ধাক্কা দিয়া ফোর্স ক্রিয়েট করছে। তার মানে কি হচ্ছে, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন আর এই ইলেকট্রনকে ধাক্কা দিয়ে দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। কোন ভোল্টেজ আর ইএমএফ দুটো সমান হয় না। ভোল্টেজ কেন তৈরি হচ্ছে? একটা পার্টিকুলার টাইমে স্পিডে যে মুভমেন্ট অফ ইলেকট্রন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল আসছে, সেইটাকে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছে, তার মধ্যে একটা ভোল্টেজ জেনারেট করছে, এনার্জি। ইএমএফ কাকে বলবো? ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা হচ্ছে ইলেকট্রনকে ধারাবাহিকতা করতে হবে, অর্থাৎ কনস্ট্যান্টলি ভাবে আমরা কি করতে পারি, একটা সিকোয়েন্স মেইনটেইন করে টাইমের স্পিডে ফোর্স ক্রিয়েট করে একটার সঙ্গে একটা জায়গা জায়গা তৈরি করে দিচ্ছে, যে মেইনটেনেন্স করছে, সেটাকে আমরা কি বলবো, ইএমএফ। দিস ইএমএফ অলসো নোন অ্যাজ দ্য ভোল্টেজ অর পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ আমরা ইএমএফ কে এক কথায় আমরা বলতে পারি ভোল্টেজ, আর তার সঙ্গেও বলতে পারি কি, পোটেনশিয়াল ডিফারেন্স। কারণ কি, ওর মধ্যেই তো হচ্ছে একই, অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা কার মধ্যে হচ্ছে, ওই পোটেনশিয়ালের মধ্যে হচ্ছে, তাহলে আমরা বলতেই পারি। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো জিনিস বললাম, দ্য ভোল্টেজ ভিএবি বিটুইন 2 পয়েন্ট, একটা এ একটা বি ধরলাম। অর্থাৎ আমি বলতে চাইছিলাম কিছুক্ষণ আগে, তুমি এটাকে এ ধরো, তুমি এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে দুটোর মধ্যে পোটেনশিয়াল যেটা কি হচ্ছে দেখো, এ এন্ড বি, এ এন্ড বি ধরলাম। Electric circuit is energy need to move unit charge A and to B। অর্থাৎ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হতে পারে, আমরা যখন একটা এনার্জিকে একটা জায়গা থেকে আরেকটা এনার্জি সমাপ্ত করছি না, এনার্জি মানে কি, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছি, আর ট্রান্সফার হচ্ছে, সেখানে কি হচ্ছে, কিছু পরিমাণে এনার্জি যাচ্ছে, সেদিকে কি হচ্ছে, আমরা ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা একটা নিড টু মুভ এনার্জি ইউনিট চার্জ পাচ্ছি। সেটা কোয়াবে কথা, এ থেকে বি, অর্থাৎ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল অনেক ক্ষেত্রে। সিমিলারলি যদি থেকে ইকুয়েশন পাই, কি পাই ইকুয়েশনটা, ভি এ বি যদি দেখি না, তাহলে কি হবে, ডি ডব্লিউ বাই ডি কিউ। এটা কেন করলাম, এটা আগের তোমরা বেসিক্স পড়ে এসেছো, যে ভি এ বি ইজ ইকুয়াল টু ডি ডব্লিউ বাই ডিটি। কথা শোনা শোনা লাগছে না কথাটা? ডি ডব্লিউ মিন্স কি, ওয়ার্ক ডান। কি বললাম এটাকে, আমরা বলতে পারি, এটা কি বলতে পারি, এটা ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বলি। আর টাইম, টাইম, তাহলে এট এ টাইমের রেসপেক্টে কত পরিমাণে ওয়ার্ক ডান হচ্ছে। দেখো কিছুক্ষণ আগে দেখালাম আমরা, ইলেকট্রন গুলো এখান থেকে এখানে জাম্প করে করে যাচ্ছে, তাহলে ওয়ার্ক হচ্ছে। তো আমি যদি এখান থেকে লাফিয়ে যদি এখানে চলে যাই, তাহলে আমি এনার্জি কি করলাম, একটা জায়গা থেকে একটা জায়গাতে প্রোভাইড করলাম, তাহলে আমার টাইমের রেসপেক্টে কিন্তু হচ্ছে, দেখো টাইমের রেসপেক্টে হচ্ছে। সিমিলারলি অর্থাৎ বলতে চাইলো কি না, W is the energy joule, অর্থাৎ জানি এনার্জি ইউনিট হচ্ছে জুল, and Q is the charge কুলম্ব, যার ইউনিট হচ্ছে কুলম্ব। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যত আপার লেভেল যায় না, বেসিসটা পূর্ণ ভুলে যায়, বেসিসটা ক্লিয়ার রাখতে হবে সবসময়। যতই আপার লেভেল ডিগ্রি করো না কেন, তোমাদের কিন্তু এই কনসেপ্ট গুলো সবসময় রাখতে হবে, আর আশা করি ইঞ্জিনিয়ার মনে রাখতেই হবে। তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ ইজ মেজার দ্য ভোল্ট, তাহলে আমরা ইউনিট কি পেলাম ভোল্টেজের, অবশ্যই ভোল্ট পেয়ে গেলাম। ওকে, তাহলে ভোল্টেজের ইউনিট কি পেলাম, ভোল্ট। নেমড আফটার দ্য, এই যে এটা আমরা ট্যালেন্টে কি বললাম, কি বললাম না, ফিজিক্যালি না, এটাকে আমরা কি বলবো, ভোল্ট। অর্থাৎ একটা কি হচ্ছে না, এই যে একজন বিজ্ঞানীর নাম লেখা আছে ট্যালেন্টেড, অর্থাৎ এই যে ফিজিশিয়ান যে রয়েছে না,
যে এর নাম হচ্ছে কি অ্যান্টিনো ভোল্টা, একটা ভোল্টা একটা বিজ্ঞানীর নাম। এই বিজ্ঞানীর নাম অনুসারে কি হচ্ছে ভোল্টেজ থেকে আমরা ভোল্টস পেলাম। হু ইনভাইটেড অফ দ্য ফার্স্ট ভোল্টেজ ব্যাটারি, যিনি কিনা প্রথম, দেখতে পাচ্ছ নামটা ফিজিক্স, অ্যাকচুয়ালি ফিজিক্স সায়েন্টিস্ট ছিলেন। তিনি কি হয়েছেন না প্রথম এই ভোল্টেজের উদ্ভাবন করেছিলেন। ইভেন তার সঙ্গে যিনি করেছেন কি ফার্স্ট ভোল্টেজ ব্যাটারিটাকে তৈরি করেছিল। ব্যাটারি মানে কি, ব্যাটারি আমরা কি জানি একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল থাকে, থাকে নিশ্চয়ই। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাটারি টার্মিনালটা পেলাম। এবার এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ 1 ভোল্ট ইজ ইকুয়াল টু জুল পার কুলম। কারণ কেন হবে, কেন হবে কারণটা কিছুক্ষণ আগে বললাম। এই যে কার্য করার ক্ষমতা, যেটা আমরা বললাম এনার্জি, যে এনার্জি পাচ্ছি না সেটা কি হচ্ছে, তার ইউনিট কি বললাম জুল হলো, জুল হলো। আর টাইমের স্পিডে কি হবে টাইম আর চার্জ, সেই জন্য হলো। ওকে, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ কিউ আর হচ্ছে এনার্জি হচ্ছে জুল আর কি হচ্ছে ওটা 1 নিউটন মিটার পার কুলম বলতে পারি। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু কত হতে পারে না 1 জুল পার কি এই যে কুলম, আর একটা বলতে পারি 1 নিউটন মিটার পার কুলম। ওকে, আশা করি অল ক্লিয়ার। এবারে নেক্সট ব্যাপারটা আসি যে ইম্পর্টেন্ট থট কি কি রয়েছে। এই ইম্পর্টেন্ট থটের মধ্যে কি কি আছে, ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কি কি আছে দেখো, চলো পয়েন্টের মধ্যে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি আছে। ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে সম্পূর্ণ দেখো কি কি আছে না ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল is the work done the per unit charge bringing the charging from the infinity to the at a point electrical field will the electrical potential difference। আমরা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলবো, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যে পরিমাণে এনার্জিটা হচ্ছে ওয়ার্ক ডান করার প্রসেসটাকে। ঠিক আছে, অর্থাৎ ধরো সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটার নাম দিলাম এ, এটার নাম হচ্ছে বি। তাহলে এখানে ধরো 10 নিউটন রয়েছে, ধরো সাপোজ এখানে 10 ইলেকট্রন রয়েছে আর এখানে হচ্ছে 5 ইলেকট্রন রয়েছে। সাপোজ এক্সাম্পল মানো এই যে ডিস্টেন্স আছে না, ধরো আমি ধরলাম ভি, আচ্ছা এটা বি হবে, ভি এ বি। তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল ডিসটেন্স পাচ্ছি, তাহলে কি পাচ্ছি 10 মাইনাস 5। ঠিক আছে, তাহলে 5 কে যে আমরা কি পাচ্ছি এটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে পারি। ইম্পর্টেন্ট থট গুলো মাথায় রাখতে হবে। ওকে, ইভেন দেখো এখানে লেখা রয়েছে যে মুভমেন্ট অফ দ্য চার্জিং ফ্রম দ্য ওয়ান পার্ট টু দ্য অ্যানাদার ফিল্ড, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি হয় এনার্জি কি হয় সমাপ্ত হয়ে যায়। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো ভোল্টেজ, 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে ভোল্টেজ ডিফারেন্স ইজ দ্য অ্যাবসলিউটলি কি বলতে পারি কোয়ান্টিটি অফ, দেখো লেখা রয়েছে সায়েন্স কে রিফারেন্স করতে হয়। অর্থাৎ তোমাদের কাছে আমি যেটা বলতে চাইছি জিনিসটা দেখো ভালো করে, ধরো সাপোজ এখানে কি রেখেছি না একটা ভি এ বি রিপ্রেজেন্ট করেছি অ্যাক্রস টু দ্য এলিমেন্ট কনস্ট্যান্ট অফ দ্য ভি অ্যাক্রস টু দ্য পয়েন্ট এ এন্ড বি। অর্থাৎ তুমি যদি ধরো একটা এলিমেন্টকে ধরো এক্স ওয়াই জেড এলিমেন্ট আছে একটা, এই এলিমেন্টের স্পিডে একটা পয়েন্ট নাম এ আর এই পয়েন্ট নাম বি। তাহলে আমি এখান থেকে কি পেতে পারি এর অ্যাক্রসে কি পেতে পারি ভি এ বি, সেটা জাস্ট বোঝা যাচ্ছে। এবার পজিটিভকে কিভাবে আইডেন্টিফাই করব এবং নেগেটিভ সাইনটা কিভাবে আইডেন্টিফাই করব সেটা দেখার জন্য কি বললাম প্লাস, ধরো আমি এখানে প্লাস দিয়ে ধরি এখানে মাইনাস দিয়ে ধরি, তাহলে সাইনটা ডিফাইন পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে। কি লেখা রয়েছে ডিফাইন দ্য হ্যাঁ ডিফাইন দ্য রেফারেন্স, ডিফারেন্সিয়াল কি হবে অর ভোল্টেজ পোলারিটি। আমরা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের উপর পোলারিটিটা কিন্তু চেক আউট করতে পারবো পজিটিভ আর নেগেটিভ। আর সেটা দেখতে পাচ্ছ তোমরা ভিএবি যখন হচ্ছে তাহলে আমরা বলতেই পারি না ভি এ বি ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি, অবশ্যই বলতে পারি। আর এই ভ্যালুটা যদি কোনো এক্স ওয়াই জেড থাকে তাহলে কি হবে ভি ইজ ইকুয়াল টু আই আর হয়ে যায়, তখন সেক্ষেত্রে অন্যরকম ফর্ম পাই। এবার ভালো করে এখানে লক্ষ্য রাখো যে এখানে কি লিখলাম, if potential at A is the higher then B then to the কি হবে, অর্থাৎ তুমি যদি হায়ার পোটেনশিয়াল এ থেকে বি এর দিকে যাও, এখন আমরা সাইন কি ধরছি এ থেকে যখন বি এর দিকে যাচ্ছি সাইন ধরবো পজিটিভ। অর্থাৎ ধরো সাপোজ এটা হায়ার পোটেনশিয়াল
আর এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, বা এটা ধরো হায়ার পটেনশিয়াল বা লোয়ার পটেনশিয়াল, তাহলে এখান থেকে যে দূরত্ব সেটাকে কি হলো পজিটিভ সাইন ধরবো, যে পজিটিভ কেন হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। তা কি বোঝা গেছে, এই পটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট আর হায়ার দ্যান বেশি হতে হবে, সেটাকে সাইন ধরবো পজিটিভ। এন্ড পটেনশিয়াল এ থেকে যখন লোয়ার পটেনশিয়াল যাব না তখন হলো আমরা নেগেটিভ ধরবো, সাইনকে কিন্তু আইডেন্টিফাই করতেই হবে। ওকে, গট ইট। নেক্সট পয়েন্ট, তাহলে সেই সিমিলারলি আমরা সেটা লিখে রেখেছি, বেসিক্স একটা জাস্ট অ্যাকচুয়ালি কি হয় না, এই যে ইকুয়েশন আমি আসবো, এই ইকুয়েশন গুলো কেন আসছে, কিছু জন্য আসছে, সম্পূর্ণ ডিটেইলস ধরে দেবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো ভোল্টেজ কি হলো। নেক্সট, অবশ্যই এটা কিন্তু রিমেম্বার করে রাখতে হবে, ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু একই বলছি, কিন্তু কাজ সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, নেক্সট নেক্সট কি আছে, নেক্সট যদি স্লাইডে যাই আমরা, নেক্সট হয় যে এনার্জি। তাহলে এনার্জি কাকে বলবো, এনার্জি কাকে বলবো, এনার্জি তোমার নিশ্চয়ই আমাদের দেখো, কোনো এনার্জিকে পেতে গেলে, ধরো সাপোজ আমি এই যে মোটিভেট হয়ে তোমাদের জন্য এত কন্টেন্ট তৈরি করে ভালো করে তৈরি করার চেষ্টা করছি, এনার্জি কিসের জন্য পাচ্ছি, তোমাদের সাপোর্টের জন্য, তোমাদের সাপোর্টের জন্য তো আমরা এনার্জি পাচ্ছি। আর ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কন্টেন্ট কেন করছি, তোমার এনার্জি অ্যাকচুয়ালি তোমাদের জন্য বেস্ট কন্টেন্ট নিয়ে আসলে তবে তো তোমার আসবে, রাইট। তাহলে সেক্ষেত্রে এনার্জি মিনস হচ্ছে কি হচ্ছে না, কোনো অ্যাবিলিটি টু দ্য ওয়ার্ক, কি বলবো, এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু দ্য ওয়ার্ক বা অ্যাবিলিটি অফ দ্য ওয়ার্ক। কি বলেছে, এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি টু দ্য ওয়ার্ক, অর্থাৎ যে কোনো এনার্জি বলতে যে কোনো কাজ করার ক্ষমতার একককে বলো এনার্জি। এনার্জি মানে কি, শক্তি, তো শক্তি, শক্তি, এনার্জি মানে কি, এনার্জি মানে শক্তি, ঠিক আছে। অর্থাৎ এটা মেজার করার জন্য জুল হবে এর ইউনিট, তাহলে এনার্জির ইউনিট কি পেলাম, ইউনিট কি হলো জুল। এগুলো তোমরা পড়েছো, ক্যাপিটাল জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবারে ইলেকট্রিক পাওয়ার ইউনিটের ক্ষেত্রে এটা কম্প্রেসার কি হয়, মেজারমেন্ট ইন দা ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট আওয়ার রিপ্রেজেন্ট করা হয়। কেন হয়, কারণটা হচ্ছে যে সরি ওয়াট আওয়ারে, এক্সট্রিমলি সরি, ওয়াট আওয়ার কেন করা হচ্ছে, একটা টাইমের রেসপেক্ট হয়। কারণ কি আমি যে কাজটা করছি না, সেই কাজটা কতটা ক্ষমতা করছি, তার এনার্জি দিচ্ছি, তার টাইমের এক্সপেক্টে, সেজন্য কি করে হয় না, আমরা যদি বলি ইলেকট্রিক্যাল পাওয়ার ইউনিটের ক্ষেত্রে আমরা কি বলি, মেজার করার জন্য কি বলবো, মেজার করার জন্য দেখতে পাচ্ছ 1 ওয়াট আওয়ার সমান 3600 জুল। ঠিক আছে, এটা তো তোমরা বেসিক জানোই। ঠিক আছে, নেক্সট পাওয়ার, হোয়াট ইজ দ্য পাওয়ার, পাওয়ার মানে এটা নয় যে পলিটিক্যাল পাওয়ার, তোমার কলেজে দাদার পাওয়ার, দিদির পাওয়ার, এইসব পাওয়ার না। পাওয়ার মিনস হচ্ছে যে তুমি কাজ করার ক্ষমতাটা রাখছো না, সেটা কত পরিমাণে রাখছো, কতটা পরিমাণে, পাওয়ার মানে কি তুমি কতটা শক্তি কাজে লাগাচ্ছ, তার জন্য কি হতে এনার্জি রাখতে হবে, খেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, পাওয়ার ইজ দ্য টাইম রেট অফ এক্সপেন্ডিং অফ দ্য অ্যাবজর্বিং এনার্জি, কতটা পরিমাণে খাচ্ছি তার মধ্যে এনার্জি পাচ্ছি, তারপর আমি কি হচ্ছে ডেলিভার করতে আসছি। সিমিলারলি কি হচ্ছে একটা এনার্জিকে অ্যাবজর্ব করতে হয়। ঠিক আছে, এটাকে মেজার করার জন্য পাওয়ারের ইউনিট সবাই জানো ওয়াট হয়, ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর আমরা একটা ইন জেনারেল জানি পি ইজ ইকুয়াল টু dw বাই dt। ওকে, P is equal to dw by dt, একটা কাজ করার ক্ষমতার একককে আমরা টাইমের এক্সপেক্টে রিপ্রেজেন্ট করছি। ওকে, অর্থাৎ দেখো পাওয়ার ইজ মেজার ইন দা ওয়াট এন্ড এনার্জি ইন জুল এন্ড টাইমের এক্সপেক্টে দেখি, আমরা যদি ইকুয়েশন দেখতে যাই তাহলে কি হচ্ছে, P is equal to dw by dt, মানে ওয়াট ডান বাই টাইম, সেটাকে কি লিখতে পারি dw by dq। তারপরে কি করতে পারি না ইনটু dq by dt করতে পারি। আর এটাকে তুমি গুণ করলে কিভাবে না, কিভাবে, যদি আমি একটা টাইমের এক্সপেক্টে হয় না, তাহলে dq কেটে গেলে কি হচ্ছে, তাহলে আমাদের এটাই পাচ্ছি না, এটা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা ভিউ পাচ্ছি, আবার সেক্ষেত্রে আয়ও পাচ্ছি। অর্থাৎ পাওয়ারের ইকুয়েশন থেকে আমরা কি পেলাম, তাহলে তোমার বাড়িতে যেটা আসছে
ভোল্টেজ আর কারেন্ট দুটোই আসে। তা ওহমস হতে আমরা দেখবো কেন আসছে, কিসের জন্য আসছে। পাওয়ার মানে হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যাকচুয়ালি একটা পাওয়ার ইজ দা টাইম, টাইমের এক্সপেরিয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, যে একটা টাইম রেট অফ দা এক্সপেরিয়েন্স অফ দা অ্যাবজর্বিং এনার্জি, যে পরিমাণে এনার্জি আমরা খরচ মানে এনার্জি অ্যাবজর্ব করছি। ওকে, এগুলো বেসিক্স আমি জাস্ট রিকল করে করে যাচ্ছি তাড়াতাড়ি করে। ইম্পর্টেন্ট পয়েন্ট আবার চলে এসেছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে। ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে, এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্টরা কি করে এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকে দেখে নেয়। পাওয়ার ইজ দ্য টাইম a varying quantity and is called the instantaneous power। আমরা অবশ্যই বলবো instantaneous power কাকে বলে। 2 নম্বর, power absorbing or supplied by an element is the product of the voltage across to the element and the current through it। অর্থাৎ কি বলতে চাইলাম, অর্থাৎ আমি বলতে চাইলাম যে কোনো একটা পাওয়ারের ক্ষেত্রে অ্যাবজর্বও থাকবে, আবার ডেলিভার থাকবে, সাপ্লাই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারের যে বিগিং করছি ডেলিভার আর অ্যাবজর্বার ক্ষেত্রে, তার এলিমেন্টের এক্সপ্রেস কোথায় পজিটিভ ধরবো কোথায় নেগেটিভ ধরবো। সেক্ষেত্রে দেখো কি লেখা রয়েছে, দেখো the power is the beginning in the deliver to the absorber element। অর্থাৎ আমরা যদি পাওয়ারটাকে অ্যাবজর্বার করতে চাই না, তাহলে পাওয়ারটাকে অ্যাবজর্ব করছি, পাওয়ারটাকে নেব, তাহলে সেক্ষেত্রে কি হবে, পজিটিভ সাইন কে রিপ্রেজেন্ট করবে। ওকে, আর যদি তুমি পাওয়ারটাকে বিগিং ইজ দ্য সাপ্লাই টু দ্য এলিমেন্ট, একটা সাপ্লাই দাও, অর্থাৎ একটা এলিমেন্টের এক্সপেরিয়েন্স কি হচ্ছে পাওয়ারটা ডেলিভার করতে থাকছো, তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ সাইন দেবো। লেখা আছে পাওয়ার অ্যাবজর্বার ইজ ইকুয়াল টু মাইনাস পাওয়ার সাপ্লায়ার। অবশ্যই হবে, কেন হবে চলো দেখেন। দেখো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে পাওয়ারকে আমরা দুটো ভাগে ভাগে, একটা সাপ্লায়ার একটা ডেলিভার। তাহলে সেক্ষেত্রে আমাকে বলো তো এই যে এলিমেন্ট, এই এলিমেন্টটা ধরে নাও আর, আর মানে কি কিছু না আসবো সব আসবে, এটা আর ভ্যালু। রেজিস্ট্যান্স ধরে নাও, রেজিস্ট্যান্স সবাই জানো টার্মগুলো। হ্যাঁ আমাকে বলো তো এখানে যে এই যে টার্মিনালকে কানেক্ট করে রেখেছি, তাহলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ কেন ধরেছি, কেন ধরেছি ভালো করে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। এই যে আইডেন্টিফাই গুলো, ঠিক আছে, এই আইডেন্টিফাই গুলো তোমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। কোন আইডেন্টিফাই কথা বলছি, যে কারেন্টের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন দেখতে পাচ্ছ 3 অ্যাম্পিয়ার কারেন্ট ইনকামিং হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইলাম ধরো এখানে একটা রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, ধরে নাও এটা, আর এদিক থেকে পজিটিভ কেন ধরবো এদিকে কেন নেগেটিভ ধরবো, কারণ কারেন্টটা হচ্ছে কি হচ্ছে ইনকামিং হচ্ছে, কারেন্টটা ইনকামিং হচ্ছে। ওকে, কারেন্টটা ইনকামিং হচ্ছে। দেখো তোমরা না বুঝতে পারলে আমাকে বলো, ঠিক আছে। আই হোপ উই আর ক্লিয়ার। ইনকামিং হচ্ছে মানে কি, রেজিস্ট্যান্সের অ্যাক্রস হচ্ছে, সেদিকে ইনকামিং যেদিক থেকে হবে সেদিকটা অবভিয়াসলি যেটাকে কনসিডার করতে হয় পজিটিভ, আর বেরিয়ে যাচ্ছে নেগেটিভ। এবারে আমার নেক্সট যদি দেখি, তাহলে এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কি হচ্ছে অ্যাবজর্ব করছে, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি হচ্ছে অ্যাবজর্ব করছে আর এটা ডেলিভার করছে। দেখো এটা একটা রেজিস্ট্যান্স প্রপার্টি, তাহলে এদিক থেকে পজিটিভ এদিকটা নেগেটিভ কেন, কারেন্টের ডাইরেকশন দেখো সব সময় অ্যাজ এ ইঞ্জিনিয়ার কারেন্টের ডাইরেকশন কিন্তু পার্টিকুলার তোমাকে দেখতেই হবে। অবশ্যই কারেন্ট ডাইরেকশন কি হচ্ছে তোমার ডেলিভার করছে। ওকে, আই হোপ উই আর ক্লিয়ার যে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কি কি ছিল। আর সাইনকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, কারণ কি এরপর যখন নেটওয়ার্ক থিওরাম পড়বো তখন কিন্তু সাইনটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, সাইনের আইডেন্টিফাই মানে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ। ওকে ওকে, নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে কি রয়েছে আমরা দেখি চলো। ওকে, নেক্সট হচ্ছে যে ওপেন সার্কিট টেস্ট। আমরা ওপেন সার্কিট বলি, আমরা অনেক রকম টেস্ট করি। সেই টেস্টের মধ্যে কি হচ্ছে তোমাকে আগে আইডেন্টিফাই নিতে হবে যে ওপেন সার্কিট জিনিসটা কি আর শর্ট সার্কিট জিনিসটা কি। বেসিক্সটা আমি যাচ্ছি, সেই জন্য আমাকে কিন্তু প্রত্যেকটা ডিটেলস আলোচনা করতে হচ্ছে, কারণ কি এগুলো হয়ে গেলে তো আমাকে ডিটেলস আলোচনা করতে হবে না। সেই জন্য তোমাদেরকে বেস থেকে শুরু হচ্ছে ফাউন্ডেশনের ব্যাচের মতন। দেখো ওপেন সার্কিট, ওপেন সার্কিট মিনস হচ্ছে ধরো সাপোজ এটা কিন্তু একটা তার, ঠিক আছে, এটা একটা তার রয়েছে ওয়্যার, এই ওয়্যারটার মধ্যে আমি যদি এখানে কোনো কাট অফ করে দিই, এখানে একটা কাট অফ করে দিলাম, তাহলে কি হলো কারেন্ট কি ফ্লো করতে পারবে, এটা থেকে কারেন্ট ফ্লো করতে পারবে, অবভিয়াসলি পারবে না, অর্থাৎ কারেন্ট কি হবে জিরো হবে।
কেন জিরো হবে? কারণটা হচ্ছে এখান থেকে ওপেন সার্কিট করে দিয়েছি তো। অর্থাৎ একটা তারের ক্ষেত্রে ওপেন সার্কিট মানে কি হলো, জাস্ট নট ক্লোজ পাথ, একটা সার্কিটের ক্লোজ পাথ কমপ্লিট হচ্ছে না। তাহলে আমরা কি লিখে রেখেছি ওপেন সার্কিট, 2 point are said to be open circuit when there is no direct connection between them and open valve, অর্থাৎ ডেট আমরা দুটোর মধ্যে কিন্তু কানেকশন করছি না, বিচ্ছিন্ন করে গেছি, ডিস্টেন্স করে গেছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, দুটো পয়েন্টের মধ্যে আমরা কি বলতে পারি না, ইনফিনিটি দেয়ার উইল নট ফ্লো অফ দ্য কারেন্ট বিটুইন দ্য টু পয়েন্ট। দুটো পয়েন্টের মধ্যে কিন্তু আমরা কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো করবে না। কারণ কি, এটাকেই বলবো ওপেন সার্কিট, এটাকেই বলবো ওপেন সার্কিট। এখানে দেখো ডায়াগ্রামের থ্রুতে তোমাদেরই বলায়, এটা একটা ব্লক বক্স সার্কিটের, এই সার্কিটের রিপ্রেজেন্টে এখানে একটা টার্মিনাল, এখানে একটা টার্মিনাল, ওকে। এবারে এই দুটোর মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। যখন তুমি কানেকশন দিয়ে দিবে, একটা রেজিস্ট্যান্সে একটা যদি কানেকশন দিয়ে দাও, তাহলে ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে না, সেটা কিন্তু এখানে নেই। অর্থাৎ ওপেন সার্কিট মানে হচ্ছে তোমাকে সবসময় মাথা রাখতে হবে যে একটা ডাইরেক্ট কানেকশন, there will be no direct connection between two conductor, দুটো কন্ডাক্টরের মধ্যে আমরা ডাইরেক্ট কানেকশন করতে পারবো না, কারণ ওপেন সার্কিট হলো সিম্পল ফান্ডামেন্টাল। নেক্সট কি হচ্ছে, শর্ট সার্কিট। আচ্ছা শর্ট সার্কিট মানে কি গো, শর্ট সার্কিট মানে হচ্ছে কি, কোনো জায়গায় দেখো না অনেক সময় বলে না, বাড়ির অনেকে থাকে, যেমন ট্রান্সফরমার যখন হলে কি হয়, একটা আওয়াজ হয়, ধরো একটা পাখি কি হলো আর একটা তারের সঙ্গে তারে খাঁচ খেয়ে গেল, পাখিটা মারা যায়, তাহলে কি শর্ট সার্কিট হচ্ছে। আবার যখন হয় দেখো তোমার যেমন জল ঝড় বৃষ্টি হয়, তখন গাছের ডাল পড়ে যায়, একটা তার সঙ্গে একটা কি হয়, অ্যাটাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট মিনস হচ্ছে যে এই ক্লোজ পাথটা যখন কমপ্লিট করতে পারছিল না, ধরো সাপোজ এখানে ক্লোজ পাথ, এখানে একটা ব্যাটারি দিয়েছিলাম, ধরো সাপোজ এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, তাহলে এটা ক্লোজ পাথ তো কমপ্লিট হচ্ছিল না ওপেন সার্কিটের ক্ষেত্রে, কারণ এখানে ফাঁক ছিল। কারণটা কেন ছিল, কারণটা হচ্ছে তোমার এখানে, এখানটা কি ছিল, ফাঁকা ছিল। তাহলে সিমিলারলি আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করি শর্ট সার্কিট রিপ্রেজেন্ট, দেখো এখানে সার্কিট দিয়ে আছে, শর্ট সার্কিট কি বলছে আগে দেখে নাও, when 2 point of circuit are the connected together by and কি হবে, ঠিক মেটালিক একটা ওয়্যারের মধ্যে, একটা ওয়্যার মানে কি কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে কি হবে, টু সেড টু বি শর্ট সার্কিটেড, নো ভোল্টেজ ক্যান বি এক্সিট অফ দ্য অ্যাক্রস ইট। অর্থাৎ কি বললাম, এখান থেকে যখন কিছুক্ষণ আগে দেখলাম যে রেজিস্ট্যান্স বিটুইন টু পয়েন্ট ইনফিনিটি, যদি এর একটা যদি রেজিস্ট্যান্স লাগাই, তাহলে রেজিস্ট্যান্সটা কি হচ্ছিল, ইনফিনিটি হচ্ছিল না, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যাচ্ছিল, বেশি হয়ে যাচ্ছিল, অর্থাৎ ইনফিনিটি মানে হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে কি বলছে, যখন শর্ট সার্কিট হয়ে যাচ্ছে না এই তারটার মধ্যে, এই তারটার মধ্যে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এখন কি হচ্ছে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে, কারণটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, নো ভোল্টেজ ক্যান বি এক্সিট অ্যাক্রস ইট। অর্থাৎ এই দুটো অ্যাক্রসে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স থাকে এলিমেন্ট, সেক্ষেত্রে কিন্তু কোন কারেন্ট ফ্লো করবে, সরি সেখানে কোনো ভোল্টেজ শো করবে না। অর্থাৎ দেখতে পাচ্ছ নো ভোল্টেজ ইজ ক্যান বি অ্যাক্রস ইট, ওকে। সেজন্য কি জানো তোমরা, একটা সূত্র জানো, ওহমসের সূত্র, ভি ভ্যারিজেস আই অথবা আই ভ্যারিজেস ভি, জানো না এই ফর্মুলাগুলো, অবশ্যই। সেই রেসপেক্টে ওহমসের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু কি হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। আর সেক্ষেত্রে যদি আই জিরো হয়ে যায়, তাহলে সব টোটালটা জিরো হয়ে যাবে না, তাহলে ভোল্টেজটা জিরো হয়ে যাবে, কারণ কি দেখো শর্ট সার্কিট তো অবশ্যই, ঠিক আছে, জিরো কারেন্ট ফ্লো করবে শর্ট সার্কিটের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, শর্ট সার্কিট জিনিসটা ক্লিয়ার হয়েছে। কারেন্ট থ্রু ইজ দ্য ভেরি লার্জ, অর্থাৎ শর্ট সার্কিটের ক্ষেত্রে সবসময় ভেরি লার্জ মানে কারেন্ট সবসময় বেশি পরিমাণে ফ্লো করবে, আর বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করলে সেখানে কারেন্টটা সবসময় বেশি হচ্ছে, ভোল্টেজটা জিরো, এইটুকু মাথা রাখো। তাহলে আমরা শর্ট সার্কিট ওপেন সার্কিটের কনসেপ্টটা কিন্তু বিল্ড আপ করলাম। নেক্সট যদি দেখি, নেক্সট কি দেখবো, চলো স্লাইড দেখি। নেক্সট স্লাইড কি হচ্ছে, ওহমস ল, যেটা তোমাদের বেসিক্স থেকে শুরু করলাম এতক্ষণ ধরে। এবারে আমরা একটু ইঞ্জিনিয়ার টার্মে পড়বো, ঠিক আছে, ইঞ্জিনিয়ার টার্মে পড়বো। কি পড়বো, ওহমস ল। সবাই জানো যে ওহমস ল সেই ক্লাস
5-6 থেকে পড়ে পড়ে আসছি ওহমস ল সম্পর্কে। ঠিক আছে, ওহমস ল কি? ওহমস একজন বিজ্ঞানীর নাম, সায়েন্টিস্ট, তার নাম অনুসারে ওহমস ল হয়েছে। সে বেসিক ফান্ডামেন্টাল কি আছে না আছে পরে জানবো আমরা, কিন্তু এখন যেটা পড়বো ওহমস ল কি বলছে। ওহমস ল অলরেডি দেখো, the ratio of the potential difference V, যেটাকে V রিপ্রেজেন্ট করছে potential difference বা ভোল্টেজ বলতে পারি, between in any two point of A on A conductor to the কি হয়েছে না কারেন্ট I, অর্থাৎ কারেন্ট মানে কি I following between the them, অর্থাৎ যখন কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে দুটো পয়েন্টের এক্সপেরে যখন কারেন্ট ফ্লো করছে তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পাবো না, ভোল্টেজ বলছি। দেন তখন কি হচ্ছে কনস্ট্যান্ট কি হবে, প্রুভিং অফ দা টেম্পারেচার অফ দা কন্ডাক্টর ডাজ নট চেঞ্জ। এই জিনিসটা আমাদের রাখতে হবে। অর্থাৎ কি বুঝলাম, অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম হ্যাঁ যেখানে কনস্ট্যান্ট কি থাকছে, রেজিস্ট্যান্স ইজ দা, আর মিন্স কি, রেজিস্ট্যান্স অফ দা কন্ডাক্টর বিটুইন টু পয়েন্ট কনসিডেন্ট। অর্থাৎ কি হচ্ছে ওহমস লটা আমরা সবাই জানি, একটা হচ্ছে ভি ভ্যারিসেস আই, আই ভ্যারিসেস ভি, দুটোই কিন্তু বইতে পাবে। কিন্তু ইন জেনারেল আমরা কেন ডিফেন্স করি, ইন জেনারেল কি করি বলতো, আমরা এটা ডিফেন্স করে আমরা এখন আমার নির্দেশ অনুযায়ী ভি ভ্যারিসেস আইটা আমরা আইডেন্টিফাই করে থাকি। কেন কেন বলে থাকি দেখো, ডিটেলসে বলে দিই তোমাকে, ওহমস ল এখন পড়াচ্ছি বলেই দিই। এখানে ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা কি হয়, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট নয়, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কেন ইন্ডিপেন্ডেন্ট এক্ষুনি বলছি, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট। ভোল্টেজটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, শর্ট লিখলাম। আর কারেন্টটা কার হচ্ছে, ডিপেন্ডেন্ট। এবার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট করলাম। আচ্ছা তোমরা আমাকে বলো, ধরো সাপোজ এখানে একটা সুইচ বোর্ড রয়েছে বা তোমার বাড়িতে সবসময় বোর্ড থাকে একটা, ভোল্টেজটা কনস্ট্যান্ট আছে, ভোল্টেজটা কনস্ট্যান্ট আছে, তাহলে তুমি যে একটা ফোনের চার্জার লাগাচ্ছ, ফোনের চার্জারটা তো সবসময় একই অ্যাম্পিয়ার হয় না, অনেক সময় 2.5 হয়, 2 অ্যাম্পিয়ার 0.5 হয়, বা ওই একটা আছে এসি চালাচ্ছ, ফ্রিজ চালাচ্ছ, প্রত্যেকটা কারেন্ট রেটিং তো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। তাহলে তুমি কি করে ডিসাইড করতে পারো যে কারেন্ট সব জায়গায় সমান থাকবে? না, ভোল্টেজ ইজ ফিক্সড বাট কারেন্ট ইজ ডিফারেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, কারেন্টটা ডিপেন্ড করছে কার উপর, কারেন্টটা ডিপেন্ড করবে কার উপর, অবশ্যই ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট করে, অবশ্যই ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট করে। কারেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট অনলি ভোল্টেজ, ভোল্টেজ কিন্তু কারেন্টের উপর ডিপেন্ডেন্ট করে না, মাথায় ঢুকিয়ে নাও। সিমিলার একটা এক্সাম্পল যদি বলি, তোমার বাড়িতে তোমার বাবা কার উপর ডিপেন্ড করে, কার উপর, তোমাদের ফ্যামিলির কার উপর ডিপেন্ড করে বা তোমার উপর কি ডিপেন্ড করে? ধরো সাপোজ এটা তোমার বাবা, আর ধরে নাও তোমার বাবা আর এটা হচ্ছে তুমি, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো তো, তোমার বাবা কি তোমার উপর ডিপেন্ড করে? না, কেন করে না? কারণটা হচ্ছে তুমি পড়াশোনার দায়ভার তো তোমার বাবার উপর ডিপেন্ড করো। ঠিক তেমনি হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, কারণ কি হচ্ছে তোমার যখনই তোমার ফিজ লাগবে, বই কিনতে লাগবে, তখন কার উপর ডিপেন্ড করো? বাবার উপর, বাবা এটা লাগবে এটা লাগবে। কিন্তু ফ্যামিলি তোমার গাইডেন্স যে থাকে, বাবা মা বা যে গার্জেন থাকে, তাহলে গার্জেনের উপর তুমি তোমার নিজের পেরেন্টস এর উপর ডিপেন্ড করছো। সিমিলারলি এখানে আমরা ওহমস লতে একটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সেজন্য তোমরা ভেবে চিন্তে ওহমস লকে সবসময় আইডেন্টিফাই করবে। অর্থাৎ আমি যেখানে বলতে চাইছি যে এই ভোল্টেজ ডিপেন্ডেন্ট, কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভি ভ্যারিসেস আই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, I is equal to V by R। আর যেখানে V is equal to IR লিখি, এখানে R টা কি হচ্ছে, R টা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, R টা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তো এইগুলো তো তোমার বেসিক্স জানো, বাট তোমাকে এই ফান্ডামেন্টাল আমি বলে রাখলাম। এটা একটু মাথায় রেখো যে ওহমস লর ক্ষেত্রে আমরা ভি ভ্যারিসেস আইটা কেন করব, কেন হচ্ছে, কেন হবে না। ওকে ওকে, নেক্সট ওহমস ল সবাই কম বেশি জানো। নেক্সট হচ্ছে সার্কিটের এলিমেন্ট। আচ্ছা সার্কিট এলিমেন্ট বলতে কি, সার্কিট এলিমেন্ট বলতে কি, সার্কিট এলিমেন্ট বলতে ধরো সাপোজ তোমাদের কাছে যদি একটা রিপ্রেজেন্ট বলি না, সার্কিট রিপ্রেজেন্ট মানে কি হচ্ছে দেখো, ধরো সাপোজ এখানে একটা এক্স ওয়াই জেড এলিমেন্ট,
এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট। এটা করার পর একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করলাম, আর এখানে একটা কি করলাম, ভোল্টেজ ব্যাটারি সোর্স দিলাম। তাহলে প্রত্যেকটা জায়গায় তুমি আমাকে বলো তো, এ একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, তাহলে প্রত্যেকটা জায়গায় এক একটা এলিমেন্টকে একটা কানেক্ট করছি তো। আর কানেক্ট করে কি করছি, ওয়্যার গুলোকে একসঙ্গে জয়েন করে দিচ্ছি। তাহলে একটা কি হচ্ছে, ক্লোজ লুপ পাচ্ছে না, ক্লোজ লুপ পাচ্ছে না, এই যে ক্লোজ লুপ। তাহলে আমরা সার্কিটের মধ্যে তাহলে কি করতে হবে, আমাকে এলিমেন্ট দেখতে হবে। চলো দেখি, এই সার্কিট এলিমেন্টের মধ্যে পরীক্ষায় খুব আসে, পরীক্ষার সময়, যে অ্যাকচুয়ালি এলিমেন্ট বলতে কি বোঝে। না, এলিমেন্ট কিছুক্ষণ আগে যখন প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট পড়ালাম না, ইন্ট্রোডাকশনের মধ্যেই বলেছিলাম যে দেয়ার উইল বি ইন্টারকানেকশন টু দ্য বিটুইন টু পয়েন্ট ওয়ান এ অ্যান্ড বি, অর্থাৎ দুটো পয়েন্টের এক্সপ্রেস যখন ইন্টারকানেক্টেড কোনো একটা এলিমেন্টকে সার্চ করো, সেটা একটা ইন্টারকানেক্টেড সার্কিট দরকার। তাহলে এলিমেন্ট হচ্ছে কি, হচ্ছে দুই প্রকার। দেয়ার উইল বি দ্য টু টাইপস, ঠিক আছে, দেয়ার উইল বি টু টাইপস। Element are the fundamental attribute found in the electrical circuit in pass through the element and it active element. First হচ্ছে তোমাকে জানতে হবে active element আর passive element কি কি। তাহলে আমরা এলিমেন্ট কি কি বললাম, there will be two element, কি কি হচ্ছে, একটা আছে active আর একটা আছে passive। active element আর passive element গুলোকে ভালো করে বোঝো। active means কি, ধরো সাপোজ active কাকে বলবো, active, ধরো এইটা একটা স্ক্রিনে তোমার কাছে টিভি রয়েছে, টিভি ধরো একটা এক্সাম্পল টিভি। এবার তোমার কাছে একটা টিভির কাছে রিমোট থাকে, রিমোট থাকে এরকম। তো এই রিমোটটার মধ্যে দুদিকে দুটো সেল থাকে, দুটো সেল থাকে, থাকে তো, দুটো সেল থাকে, একটা সেল একটা সেল, অর্থাৎ সেল মানে কি, ব্যাটারি থাকে। এই ব্যাটারি গুলোকে আমি ধরো বললাম, তোমার আমি ব্যাটারি গুলোকে রিমুভ করে দিলাম, একটা ব্যাটারির মধ্যে রিমুভ করে দিলাম। আদৌ কি রিমোটটা সোর্স কাজ করবে? তো টিভির মধ্যে চ্যানেল গুলোকে ঘোরাতে পারবে, বাঁচাবে, আগিয়ে নিতে পারবে, কিছু করতে হবে না, কারণ কি হচ্ছে কি, তুমি সোর্স খুলে নিয়েছো। অর্থাৎ কি বলতে চাইলাম আমি, যখনই তোমার অ্যাক্টিভ এলিমেন্টের কথা আসবে না, অ্যাক্টিভ এলিমেন্টের কাজ যখনই আসবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে কি, অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে কি, কাকে বলবো না, ক্যাপাবিলিটি টু দ্য জেনারেটিং এনার্জি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। and ideal হবে independent source is an active element to provide a specific voltage or current that is the completely কি হবে, independent of the other circuit barriers। অর্থাৎ অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো, ধরো কোনো একটা সার্কিট আছে, চলো একটা রিপ্রেজেন্ট করি সার্কিটকে, এটা একটা রেজিস্ট্যান্স, আর এখানে একটা লোড রয়েছে, সাপোজ এটাও রেজিস্ট্যান্স, এখান থেকে করলাম, আর এখানে ভোল্টেজ সোর্স দিলাম। ওকে, এবার তুমি বলবে অ্যাক্টিভ সোর্স কাকে বলবো, এই সার্কিটের মধ্যে নিশ্চয় ভোল্টেজ যেহেতু আছে, তাহলে কারেন্ট তো যাবে, কারেন্ট তো যাবে। ইনস্ট্যান্ট টাইমের জন্য যে সার্কিটকে ইনস্ট্যান্ট টাইম হচ্ছে এনার্জি প্রোভাইড করে, অর্থাৎ কি করতে হবে, ডেলিভার করে। অ্যাক্টিভ সোর্স তাকেই বলবো যে কোনো একটা এনার্জিকে প্রোভাইড করবে ইনস্ট্যান্ট টাইমের মধ্যে, ঠিক আছে। যেমন লাইক কি হতে পারে, লাইক অ্যাক্টিভ সোর্সের মধ্যে কি হতে পারে, সেল হতে পারে না, সেল, ব্যাটারি সেল, ব্যাটারি ব্যাটারি যাকে বলে ব্যাটারি সেল, সেল হতে পারে। তারপরে কি হতে পারে, জেনারেটিং স্টেশন, জেনারেটর, জেনারেটিং স্টেশন না, সরি, জেনারেটর। তোমার কম বেশি বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখতে হবে যে জেনারেটর থাকে না, ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর কি হয়, জেনারেটর কি হতে হয়, রোটেট করে মেকানিক্যাল ফোর্স দিই, তবে তো ইলেকট্রিসিটি পাই। জেনারেটর কি হচ্ছে, একটা ইনস্ট্যান্ট টাইমের মধ্যে ফোর্স ক্রিয়েট করলাম, তাহলে আমরা কি জেনারেটর বলতে পারি। জেনারেটর, সেল। আচ্ছা, এখানে ভোল্টেজ সোর্স আছে না, তাহলে ভোল্টেজ সোর্সটা বলতে পারি এখানে, কারণ কি সোর্স থেকে তো আমরা সাপ্লাই দিচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো সোর্স, সোর্স মানে কি ভোল্টেজ সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স, আর হচ্ছে কারেন্ট সোর্স। ওকে, দুটো সোর্স। অর্থাৎ আমরা অ্যাক্টিভ এলিমেন্টে কি কি বেসিক করলাম, অ্যাক্টিভ এলিমেন্টে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, জেনারেটর, সেল, এক্সেট্রা, এগুলো আমরা অ্যাক্টিভ সোর্স বলবো। প্যাসিভ এলিমেন্ট কি বলছে, নট ক্যাপাবিলিটি অফ দ্য জেনারেটিং এনার্জি, মানেটা হচ্ছে যে জেনারেশন করতে, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যে জেনারেটিং
কি বলছেন জেনারেটিং এনার্জি, অর্থাৎ এনার্জি ক্রিয়েট করতে পারবে না। তার মানে কি থাকবে প্রপার্টি, অর্থাৎ যে আমরা অ্যাকচুয়ালি বলতে পারলাম যে ইনস্ট্যান্ট টাইম যে এনার্জি প্রোভাইড করছিলাম একটা টাইমের এক্সপেক্টে, সেটা কিন্তু প্যাসিভ এলিমেন্টের ক্ষেত্রে থাকবে না। দ্যাট ইজ ফান্ডামেন্টাল। তাহলে এক্ষেত্রে কি কিছু হতে পারে, এক্ষেত্রে হতে পারে এক্সাম্পল গুলো কি কি হয়। এক্সাম্পল এক হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, তারপরে কি হয় ইন্ডাকট্যান্স হয়। আমি এগুলো সব ডিটেলসে বলবো, ঠিক আছে, চাপ নেই। শুরু যখন করেছি এর পুরো মানে তোমাদেরকে লেভেল তৈরি করে ছাড়বো, ঠিক আছে। তো এগুলো একটা এক্সাম্পল মনে রেখো যে প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল হচ্ছে আর এল সি, এটাকে শর্ট ফর্ম বলা হয়, কি বলা হয় আর এল সি, এটা আর, এটা সি, এটা এল, ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এবারে নেক্সট কি আছে, চলো নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড, এবারে অ্যাক্টিভ, এবারে সোর্সের মধ্যে ক রকম সোর্স হয়, আমরা সোর্সের মধ্যে দু রকম সোর্স আনি, ঠিক আছে, এলিমেন্ট পড়লাম। এবার সোর্সের মধ্যে কি কি হচ্ছে, একটা হচ্ছে কারেন্ট সোর্স আর দুই নম্বর হচ্ছে ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স কাকে বলবো, কারেন্ট সোর্স কি হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কিট রয়েছে, এই সার্কিটের মধ্যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ সিম্বল, এই সিম্বলটাকে আমরা কারেন্ট সোর্সের সিম্বল বলি। আই হোপ ইউ হ্যাভ সি দিস সিম্বল অফ কারেন্ট সোর্স। অর্থাৎ কারেন্ট সোর্স কি বলছে, কোন একটা সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজকে কারণে নেসেসারি করি না, তার মেইনটেনেন্স করার জন্য একটা ডিজাইন করা হয়, ঠিক আছে, ডিজাইন কারেন্টকে যাতে করে ফ্লো করানোর চেষ্টা করে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এটাকে কারেন্ট সোর্সের ইন্ডিকেটর বলা হয়, মাথায় রাখবে এগুলো, হ্যাঁ। তো এটা হচ্ছে কারেন্ট সোর্সের সিম্বল, আর এটাকে হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বলা হয়, না ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্টটা কিরকম হয়, ডিপেন্ডেন্টটা জাস্ট এরকম হয়, আরো চিহ্নটা এরকম। আচ্ছা, কারেন্টের সিম্বল যদি আমি এরকম করে দিতাম তাহলে কি এটা কি কারেন্ট সোর্স হতো, হতো, অবশ্যই হবে। আরো চিহ্ন নিচের দিকে দিচ্ছি মানে কি, তাহলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, কারেন্ট বেরিয়ে যাচ্ছে, কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে এদিক থেকে যদি কারেন্ট বেরিয়ে যায় তাহলে আউট গোয়িং আর ইনকামিং হচ্ছে, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ডেলিভার করছে, আর এটা কি হচ্ছে অ্যাবজর্ব করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এদিকটা পজিটিভ হয়ে যাবে, এদিকে নেগেটিভ হবে, কিন্তু সিম্বল তো কিন্তু একই থাকছে। তাহলে ভোল্টেজ সিম্বল, এই সরি কারেন্ট সোর্সের সিম্বলটা আই হোপ ইউ হ্যাভ সিরিজ। নেক্সট হচ্ছে কি ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের সিম্বল দেখতে পাচ্ছ কিরকম দেখতে হয়, ওকে। তো ভোল্টেজ সোর্সের বাদ দিয়ে দেখো অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্সের সিম্বল কি বলছে না, ইন আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট অফ ভোল্টেজ সোর্স ইন ডিভাইস আপ টু দ্য সার্কিট, যখন হোয়াটএভার কারেন্ট ইজ নেসেসারি টু দ্য মেইনটেনেন্স এলিমেন্ট, মানে অ্যাকচুয়ালি মেইনটেনেন্স ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ, যেটা ফিজিক্যালি আমরা বলতে পারি সোর্সের রেসপেক্ট আমরা যেটা ব্যাটারি দিচ্ছি, ধরো সাপোজ এটা ব্যাটারি বা ইএমএফ বলতে পারি, সেটা কি করছে জেনারেটিং মেবি টু দা রিজেনারেটর দা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়াল ভোল্টেজ অ্যাক্রস। অর্থাৎ আমরা কি বললাম, এই যে সিম্বলটা দেখলে না, ধরো সাপোজ এটা কি বলবো আমরা, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কারোর উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর একটা সোর্সের সিম্বল হয় যেটা তোমরা সবাই জানো এরকম পজিটিভ নেগেটিভ, তাই তো, পজিটিভ নেগেটিভ, এটা একটা সিম্বল হয়, জাস্ট আমি গোল করে দিলাম, ঠিক আছে। তো এগুলোকে দেখতে হবে, ঠিক আছে, এগুলো বেসিক্স তো, এগুলোকে তোমাদের দেখতে হবে। নেক্সট নেক্সট স্লাইডে দেখি, এখান থেকে ইম্পর্টেন্ট আছে, এখানে একটু ইম্পর্টেন্ট আছে, দেখো নেক্সট সোর্সের মধ্যে আমরা দু রকম সোর্স বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা সোর্স হচ্ছে দু রকম, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স। এক হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট সোর্স কি কি হয়, ডিপেন্ডেন্ট সোর্স মানে কি কারোর উপর ডিপেন্ড করছে, আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি কারোর উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। এবারে দেখো ভালো করে, দ্য আইডিয়াল ডিপেন্ডেন্স অর কন্ট্রোল, মানে যাকে বলে কন্ট্রোল করার জন্য একটা সার্কিটকে অপারেট করার পর তাহলে সার্কিটকে কন্ট্রোল সিস্টেম হিসেবে কাজ করতে পারে, সেই সার্কিটটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। ইভেন সোর্স ইজ দ্য অ্যাক্টিভ এলিমেন্ট ইজ দ্য হুইচ ইজ দ্য সোর্স quantity is the controlled by the another voltage of the circuit
and dependent source are the usually designed by the কি হবে ডায়মন্ড শেপ সিম্বল। অর্থাৎ তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ডায়মন্ড, কিছুক্ষণ আগে একটা ছবি আঁকলাম না তোমাদের কাছে, যে এরকম একটা ছবিটা আঁকছিলাম, ডায়মন্ডের মতন দেখছে অনেকটা, তাই তো? তাহলে ডায়মন্ডের মতন শেপটা কি হচ্ছে, যদি এখানে পজিটিভ এখানে নেগেটিভ করি তাহলে আমরা কি হবে, যদি এখানে পজিটিভ আর নেগেটিভ করি তাহলে ভোল্টেজ সিম্বল দিয়েছি, কিন্তু ভোল্টেজ সিম্বল দিলে 5 ভোল্ট করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে দেখো লিখাই রয়েছে এক্সাম্পল অফ সিম্বল ফর কন্ট্রোল বা ডিপেন্ডেন্ট সোর্স, কারোর উপর ডিপেন্ড করছি, তাহলে কি সিম্বল হবে ডায়মন্ড শেপের মতো। এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এখানে ভোল্টেজ সিম্বল দিয়ে রেখেছি আর বাইরে দেখো 5 ভোল্ট দিয়ে আছে, অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সই দেবো। বুঝা গেল আশা করি? ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সই দেবো। তারপরে সিম্বলটা ভালো করে লক্ষ্য রাখো, ভোল্টেজ দেওয়া আছে কিন্তু কিন্তু কি দেওয়া আছে বলতে গেলে 5 ভোল্ট, এখানে আছে 5 অ্যাম্পিয়ার আছে। দেখো পজিটিভ নেগেটিভ সাইন দেওয়া আছে কিন্তু 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে কি হচ্ছে এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। বাইরে যেটা থাকবে সেটা কন্ট্রোল করছে, কে কন্ট্রোল করছে, এখানে আমরা ভোল্টেজ দিয়ে রেখেছিলাম, এখানে ভোল্টেজ দিয়ে রেখেছিলাম, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সিমিলারলি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, 4 রকম ডিপেন্ডেন্ট সোর্স হয়। সিমিলারলি এখানে দেখো কারেন্টের সিম্বল কিছুক্ষণ আগে বললাম না আমি, এরকম এরকম হয়, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারোর উপর ডিপেন্ড করছিল না, তাহলে সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি আমার ডায়মন্ড শেপ হচ্ছে, বুঝতে পারছি ডায়মন্ড শেপ আছে, আর অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অ্যারো চিহ্নটা এরকম আছে, ওকে। কিন্তু বাইরের দিকে যে ভোল্টেজ লেখা আছে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট মানে কি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, গট ইট? আর এক রকমের হয় যেটা হচ্ছে কি কারেন্ট সিম্বল দেওয়া আছে কিন্তু ডায়মন্ড শেপের পাশে কি লেখা আছে 5 অ্যাম্পিয়ার, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। অর্থাৎ এই 4টে কন্ট্রোল সোর্স সম্পর্কে তোমাদেরকে আইডিয়া নিতেই হবে, ওকে। একটা হচ্ছে কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স এন্ড কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই শর্ট ফর্ম গুলোকে তোমাকে রিমেম্বার করে রাখতে হবে, সিম্বল দেখে রাখো ব্যাস, কারণ কি যদি সার্কিট করতে হতো আমাদেরকে পরবর্তীকালে এটা জানতেই হবে, ওকে। নেক্সট নেক্সট কি হচ্ছে, আমরা এই যে প্যাসিভ এলিমেন্ট বললাম না, এবারে অ্যাক্টিভ এলিমেন্ট সম্পর্কে আইডিয়া নিলাম এতক্ষণ। এবারে অ্যাক্টিভ এলিমেন্টের পর আমরা কিছু জিনিস দেখবো যেটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে, ওকে। প্যাসিভ এলিমেন্ট কি কি বললাম কিছুক্ষণ আগে বললাম, প্যাসিভ এলিমেন্ট কি কি বললাম, প্যাসিভ এলিমেন্টের মধ্যে পড়বে এক হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর হচ্ছে ক্যাপাসিট্যান্স। তিনটে জিনিস বললাম না, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স। তাহলে আমি ফার্স্ট হচ্ছে আজকে একটু ডিসকাশন করে রাখি আজকে যে আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে। রেজিস্ট্যান্স কি বলছে দেখো, রেজিস্টর, প্রথমে আগে রেজিস্ট্যান্সকে জানতে গেলে রেজিস্টর জানতে হবে। ফার্স্ট হচ্ছে রেজিস্টর কি আর রেজিস্ট্যান্স কি। রেজিস্টর হচ্ছে কোন একটা প্রপার্টি, প্রপার্টি মিন্স কি দেখো কি লেখা আছে দেখে নি, it is the property of the substance due to the which its oppose, কি অপোজ করবে the flow of electricity, আর ব্র্যাকেটে কি লেখা আছে ইলেকট্রনস, ইলেকট্রন, ঠিক আছে, থ্রু ইট। অর্থাৎ তোমাদেরকে বোঝাতে চাইছি আমি যে অ্যাকচুয়ালি কি হবে, দেখো ধরো সাপোজ রেজিস্ট্যান্সের সিম্বল এরকম হয়, দেখো সিম্বলটা দেখে রাখবে, হ্যাঁ সিম্বলটা দেখতে হয়, প্র্যাকটিক্যালি কিরকম দেখতে হয় এটা দেখতে হবে। আর এই সিম্বলটার মধ্যে, ও সরি, এই রেজিস্ট্যান্সের সিম্বলের মধ্যে দেখো কালার কোড আছে, দেখতে পাচ্ছ, গ্রিন আছে, ব্লু আছে, রেড আছে, আর তারপর আছে গোল্ড। বাট এই কালার গুলোর উপর ডিপেন্ড করতে হবে রেজিস্টার, এর আসছি রেজিস্টার কাকে বলে, কি হয় না আসছি। ধরো সাপোজ রেজিস্টার কাকে বলবো, রেজিস্টার কাকে বলবো, ধরো সাপোজ এখানে একটা রেজিস্টার সিম্বল আনলাম আর এদিক থেকে আমি কারেন্ট পাঠালাম, এটা রেজিস্টার। অর্থাৎ এখানে 10 ওহমের একটা রেজিস্টার কানেক্ট করে রেখেছি, ঠিক আছে, আর এদিকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রেখেছি, আর এদিকে ভোল্টেজ সোর্স দেওয়ার পর কি হচ্ছে ভি দিলাম, আর লাইক দ্যাট আমি ভোল্টেজ ধরে নিলাম 10 ভোল্ট, কারেন্ট আমি আজুম করলাম 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্ট আমি আজুম করলাম
0.2 অ্যাম্পিয়ার। ওকে ওকে, এবার ভালো করে দেখো তো, এই যে সার্কিটটা রিপ্রেজেন্ট করলাম না, এই সার্কিটটা রিপ্রেজেন্ট করেছি পজিটিভ নেগেটিভ, তার কারেন্ট দিকে ফ্লো করবে। তাহলে এই রেজিস্ট্যান্স কি করে, এই রেজিস্ট্যান্সে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা থেকে বাধা প্রাপ্ত করবে। কেন করবে? কারণ কি এই রেজিস্ট্যান্সে একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। কি মেটেরিয়াল দিয়ে? সেরামিক দিয়ে তৈরি হয়, কার্বন দিয়ে তৈরি হয়, কোয়ার্টজ দিয়ে তৈরি হয়, অনেক রকম দিয়ে তৈরি হয়। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ থাকে। অর্থাৎ তোমরা 9, 10, 11, 12 ক্লাস 12 পর্যন্ত পড়েছো রেজিস্টার হচ্ছে কি রোধ, বাংলায় সহ্য ক্ষমতা রাখতে হবে। তাহলে কারেন্ট যখন ফ্লো করছে, যে একটা রেজিস্টার হচ্ছে একটা প্রপার্টি, সবসময় মাথায় একটা প্রপার্টি। কার প্রপার্টি? না অফ দ্য সাবস্টেন্স একটা প্রপার্টি, যেটা কিনা হুইচ অপোজ দ্য রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট ফলো করে বা ইলেকট্রিসিটি প্রোভাইড করে, সেটাকে বাধাপ্রাপ্ত করে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার্টি। রেজিস্টর, ঠিক আছে। রেজিস্টর ব্যাপারটা গেল, বাট রেজিস্টরের পর হচ্ছে কি হবে, রেজিস্ট্যান্স কেন বলি আমরা সবসময়। অর্থাৎ এই যে 10 ওহম লিখলাম না, 10 ওহম, এই 10 ওহম লাইক 10 ওহম, 100 ওহম, 100 কিলো ওহম, তারপরে তোমার বলতে পারো 10 মেগা ওহম। এই যে বলছি না, রেঞ্জ কিন্তু বাড়িয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ পার্টিকুলার এক একটা ক্যাপাসিটি থাকে এক একটা রেজিস্ট্যান্সের, যে রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো পাচ্ছি সেই ভ্যালুর জন্য আমরা বলছি তাকে রেজিস্ট্যান্স। ঠিক আছে, অর্থাৎ ধরো তোমরা বলতে পারো যে এই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্যান্সের কালার কোড রয়েছে। ঠিক আছে, এই কালার কোডের উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবে যে এটা প্রথমে কি আছে, গ্রিন আছে, তারপর কি আছে, ব্লু আছে, তারপর কি আছে, রেড আছে, আর গোল্ড আছে। এটাকে দেখে আমি বলতে পারবো যে এটা কত ওহমের রেজিস্ট্যান্স, কত ওহমের রেজিস্ট্যান্স। কিন্তু প্রপার্টি কি, এটা তৈরি হচ্ছে মেটালটার সহ্য ক্ষমতা, টেম্পারেচার কোএফিসিয়েন্ট লাগতে হবে, তাহলে সেটা কি হচ্ছে রেজিস্টর বলবো। রেজিস্টর আর রেজিস্ট্যান্সের মধ্যে ক্লাসিফিকেশন পেলে। ঠিক তেমনি রেজিস্ট্যান্স ইজ দ্য মেজার, কি হবে, ওহম। এই রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করার জন্য আমরা কি ব্যবহার করব, ওহম। ওহম কেন হলো, একজন বিজ্ঞানীর নাম অনুসারে। আর এই সিম্বলটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা কি পেলাম এখানে, ওহম পেলাম। রেজিস্ট্যান্সের ইউনিট কি পেলাম, ওহম। তাহলে এখানে কি লেখা আছে, রেজিস্ট্যান্স অফার্ড বাই এ কন্ডাক্টর ডিপেন্ডস অন অফ দ্য ফ্লো ফ্যাক্টর। এখানে এই রেজিস্ট্যান্সটা বা রেজিস্টরটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আমরা অ্যাকচুয়ালি রেজিস্টার দেখলে সিম্বলটা দেখতে পেলে, এই যে রেজিস্টারটা আছে না, এই রেজিস্টারটা কি কি ফ্যাক্টরকে ফলো করছে, সেই ফ্যাক্টর গুলো কি কি হতে পারে। ফ্যাক্টর গুলোর মধ্যে দেখো ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট, ফ্যাক্টর গুলো দেখো। ফ্যাক্টর গুলো জানার আগে এখানে একটা জিনিস দেখো, কি বলছে না, দ্য ভ্যারিয়ার ডাইরেক্ট ইজ দ্য লেন্থ। এই লেন্থ কেন পাচ্ছি, এখানে আসো, মানে কন্ডাক্টর রিপ্রেজেন্ট করেছি, এই কন্ডাক্টরে এটা কি বলবো না, এরিয়া। এটা কি বলবো, এরিয়া, কনস্ট্রাকশন এরিয়া বলি আমরা। কন্ডাক্টর, এটাকে কন্ডাক্টরের কনস্ট্রাকশন এরিয়া। আর এটা কি বলি, লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে এই রেজিস্ট্যান্সের প্রপার্টিটাকে আমি এখানে তুলে ধরেছি। তাহলে এর মধ্যে যে মেটালটা তৈরি করছি সেটাকে আমরা কি বলবো, রেজিস্টিভিটি। অর্থাৎ আমরা আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রো ইনটু এল বাই এম। এটা আমরা সবাই জানি। অর্থাৎ এখান থেকে আমরা কি ইকুয়েশন পেতে পারি, কি না, যার কনস্ট্রাকশন এরিয়া বাড়বে রেজিস্ট্যান্স প্রপার্টি কমে যাবে, অবভিয়াসলি কমবে। আর রেজিস্ট্যান্স প্রপার্টি যদি বেড়ে যায় তাহলে লেন্থ কি হবে, কমে যাবে। এটা ঠিক। তাহলে এর বাইরেও আমরা একটা ফর্মুলা পাই, যেটা হচ্ছে কি বলতো, আর প্রপোর্শনাল টু এন। এই কোশ্চেনটা অনেক সময় আসে যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি লেন্থ যদি বেড়ে যায়, ডবল করি, রেজিস্ট্যান্সের নেচার কি হয়। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স প্রপার্টি আছে না, এই রেজিস্টরের প্রপার্টিটা যদি আমি লেন্থটাকে খিঁচলাম অথবা স্ট্রেচ করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, লেন্থ বাড়ছে, রেজিস্ট্যান্স প্রপার্টি অবভিয়াসলি বাড়বে, সেক্ষেত্রে কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই সব পয়েন্ট গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবারে এটা কি হচ্ছে না, আমরা কি হচ্ছে, লেন্থের উপর ডিপেন্ড করছে না, ইট ভ্যারিয়াস দা ইনভার্সলি, এটা হচ্ছে ডাইরেক্টলি। লেন্থ হচ্ছে কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে হচ্ছে, কনস্ট্রাকশন এরিয়া, অবভিয়াসলি পাচ্ছি।
আর প্রপোর্শনাল টু 1/a। কন্ডাক্টরের কনস্ট্রাকশন এরিয়া বাড়ছে, রেজিস্ট্যান্স প্রপার্টি কমে যাচ্ছে, তাই তো অবভিয়াসলি বাড়ছে কমছে। ওকে, এই যে এই ফর্মুলাটা থেকে অনেক কিছু ফর্মুলা, অনেক শর্ট কোশ্চেন আসে, অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো বেশি আসে, আর যারা পড়ছো সেমিস্টারের জন্য বেশ ভাবে পড়ো। নেক্সট দেখো একটা পয়েন্ট লেখা আছে ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে, যে ফ্যাক্টর কি কি। রো, রো মিন্স কি বললাম, এই রোটা কি, এই যে রো এর সিম্বলটা করে রেখেছি, এই রোটা কি কিছুক্ষণ আগে বললাম না, এই যে রো, রো মানে কি রেজিস্টিভিটি। এই রেজিস্ট্যান্সে যে সহ্য ক্ষমতা আছে না, বিভিন্ন মেটেরিয়ালস তৈরি হচ্ছে, বিভিন্ন ভ্যারিয়েশন অফ মেটেরিয়ালস, মেটেরিয়ালসের মধ্যে সহ্য ক্ষমতা থাকতে হবে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকতে হবে। কারণ কি একটা হচ্ছে কার্বনের তৈরি হচ্ছে, একটা সেরামিকের হচ্ছে, একটা মাইকার তৈরি হচ্ছে, আবার হচ্ছে সব বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে। সেক্ষেত্রে প্রত্যেকটা মেটেরিয়ালসের টেম্পারেচার কোএফিসিয়েন্ট সমান হয় না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের রোটা আছে রেজিস্টিভিটি। তাহলে কি বলছে, রেজিস্টিভিটি ইজ দ্য কনস্ট্যান্ট দ্যাট ডিপেন্ডস অন দ্য ন্যাচারাল অফ দ্য মেটেরিয়াল অন দ্য কন্ডাক্টর। তাহলে আমরা কি বলবো, রেজিস্টিভিটি কারোর উপর ডিপেন্ডেন্ট করছে না, না হচ্ছে লেন্থের উপর, না হচ্ছে কনস্ট্রাকশন এরিয়ার উপর, এ কার উপর ডিপেন্ড করছে, রেজিস্টিভিটি ইজ দ্য ডিপেন্ডস অন দ্য এনি ডিফাইন্ড অ্যাবাউট মেটেরিয়ালস, বিভিন্ন মেটেরিয়ালস এর উপর ডিপেন্ডস করছে। গট ইট। নেক্সট হচ্ছে নোন অ্যাজ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে রো এর নাম বলছি না, রো, এটাকে আমরা কি বলতে পারি, স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন লেখা আছে, কি বলা আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলি, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আমরা রেজিস্টিভিটি নামও বলি। দেখো রেজিস্টিভিটি দুটো নামে মনে রাখতে হবে। আর ইট ইজ দ্য মেজার অফ ওহম মিটার। তাহলে আমরা এখানে যদি দেখি ওহম মিটার, চলো আমরা দেখি কি করে আসছে, ফর্মুলাটা কি করে আসছে দেখো, আমরা তো বলে দিলাম রো এর ইউনিট কি ওহম মিটার, কি করে আসছে চলো দেখে নি। তাহলে আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটা জানি ফর্মুলা, কিছুক্ষণ আগে তো ডেরিভেট করলাম না, এই যে এখান থেকে, এই যে এই জায়গাটা থেকে আমরা দেখলাম, এই জায়গাটা থেকে। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা কি বলতে পারি, তাহলে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল হলে, তাহলে রো ইন্টু কি হবে, আর এ বাই এল হবে, অবশ্যই হবে স্যার। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে স্পেসিফিকেশন করি, তাহলে কি হবে, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ ইজ ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু কি হবে, আর এ বাই এল। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়লাম না যে রেজিস্ট্যান্সের ইউনিট কি বললাম, ওহম বললাম। তাহলে ক্ষেত্রে কি হবে, রো ইজ ইকুয়াল টু ওহম। এবারে ভালো করে মাথা রাখো, এ মানে কি কনস্ট্রাকশন এরিয়া, কনস্ট্রাকশন এরিয়ার ইউনিট কি মিটার স্কয়ার। তাহলে সেক্ষেত্রে লিখো মিটার স্কয়ার, রো ইন্টু রো ইজ ইকুয়াল টু কি হবে, ওহম মিটার স্কয়ার বাই মিটার। তাহলে এই মিটার স্কয়ার ক্যান্সেল হয়ে কি হয় মিটার, তাহলে ওহম মিটার। গট ইট। তাহলে কি করে আসলে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল এই ফর্মুলা দিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেইলস আছে, মাথায় রাখতে হবে, এই জিনিসটার উপরই সম্পূর্ণ বেস করে দাঁড়িয়ে আছে। আর এই ফ্যাক্টর গুলো যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে এবং যারা বেসিক্স ভাবে শিখতে চাইছো বা জিলে দিচ্ছ, তাদের কিন্তু এই ফ্যাক্টর গুলো জানতেই হবে। কি না, লেন্থের উপর ডিপেন্ড করছে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, কনস্ট্রাকশনের উপর, আর তারপরে কি যে নেচার মেটেরিয়ালস এর উপর ডিপেন্ড করছে, কে রেজিস্টিভিটি, কেন আসছে, কি জন্য হচ্ছে, কোনটা রেজিস্টর, রেজিস্ট্যান্স, সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখানে ক্লিয়ার করলাম। ওকে, আই হোপ উই আর ক্লিয়ার। ওকে, নেক্সট লাইব্রেরি দেখি কি রয়েছে ইম্পর্টেন্ট। দেখো তোমার জন্য কিন্তু আমি ইম্পর্টেন্ট কেন রেখেছি, ইম্পর্টেন্ট রাখার কারণটা হচ্ছে এটাই যে তোমরা পড়বে মানে স্মার্ট ভাবে পড়ো। আমার কাছে একটা বক্তব্য, স্মার্ট ভাবে পড়াশোনা। কেন স্মার্ট ভাবে বলছি, কারণটা হচ্ছে এত বড় সিলেবাস, এত পিডিএফ, এই যে তোমাকে দেখো প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি লেকচার, সম্পূর্ণ কি নোটস ডাউন করছো, পাচ্ছ না, যেগুলো বই সেগুলো করছো, বাট যখন পড়াশোনা করবে না, একটা পরীক্ষা দিয়ে যাচ্ছ, পরীক্ষা 2 দিন আগে থেকে তাহলে কি করবে, তুমি শর্ট নোটস গুলো দেখে রিকল করতে হবে, তবে তুমি তো সেগুলো ভালো করে রিমেম্বার করে রাখতে হবে। অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কিন্তু তোমাদের কাছে কি পয়েন্ট হয়ে দাঁড়াবে,
অনেক সময় আমি বলি এগুলোকে কি পয়েন্টের মধ্যে লিখে রাখো, ঠিক আছে? কি পয়েন্টের মধ্যেও লিখে রাখতে পারো। ওকে, নেক্সট কালারটা তোমাদের কাছে অ্যাকচুয়ালি কি বলতো, এই কালারটা খুব একটা লাইটলি না তো ক্যাচ করছে না। যাই হোক, তোমরা একটু কি পয়েন্ট বলে একটু পয়েন্ট করে নিও। হ্যাঁ, আমি দুবার তিনবার মুছলাম, তোমাদের বিরক্ত লাগতে পারে। যাই হোক, কি পয়েন্ট। নেক্সট, এখানে দেখো লেখা আছে কন্ডাক্ট্যান্স, এটা রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ যে রেজিস্ট্যান্স লিখলাম না আমরা, এই রেজিস্ট্যান্সকে আমরা কি বলতে পারি, কন্ডাক্ট্যান্সের রেসিপ্রোকাল। 1/G লিখা হয়, ঠিক আছে? 1/G লিখা হয়, আর আর এই G ইজ ইকুয়াল টু 1/R লিখা হয়। এই দুটোকে মাথায় রাখতে হবে। কি বললাম? G কন্ডাক্ট্যান্স, কি কন্ডাক্ট্যান্স? 1/R, এই ফর্মুলা দুটো মনে রাখতে হবে। কন্ডাক্ট্যান্স দ্য মেজার ইজ দ্য, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এই কন্ডাক্ট্যান্স আর কি ইনক্রিমেন্ট অফ দ্য হুইচ অফ, কি বলছে না, ইন্ডাক্টমেন্ট অফ দ্য হোপার দ্য ফ্লো অফ, অর্থাৎ কি হচ্ছে অ্যাকচুয়ালি যে কন্ডাক্ট্যান্স বলছি না, এই কন্ডাক্ট্যান্স কি আমার রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল বলছি। তাহলে রেসিপ্রোকাল যখনই হবে তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা কন্ডাক্ট্যান্স হচ্ছে যে কত পরিমাণে অফার করছে, যে মানে অ্যাকচুয়ালি মানে ইনক্রিমেন্টস, মানে অ্যাকচুয়ালি বলতে হয় তোমার কি রকম বলতো, যে বলি না অনেক সময় যে এই জায়গা দিয়ে এত পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবো না, কেন পারবো না, তার মানে ক্ষমতা নেই। তাহলে রেজিস্ট্যান্স কি হচ্ছে, বাধাপ্রাপ্ত করছে, আর কন্ডাক্ট্যান্স তার রেসিপ্রোকাল। আর রেসিপ্রোকাল মানে হচ্ছে যে ফ্লো অফ দা, যে ওভার অফ কারেন্টটা ফ্লো করছে তার রেসপেক্টে আমরা কি পাচ্ছি না, ইট ইজ দ্য ইউনিট অফ দ্য কন্ডাক্ট্যান্স সিমেন্স, এটা বুঝলাম। বাট কন্ডাক্ট্যান্সটা কি হলো, কন্ডাক্ট্যান্স দ্য মেজার অফ দ্য ইনডাক্টমেন্ট অফ হুইচ ইজ দ্য অফার দ্য ফ্লো অফ, কারেন্টটাই ফ্লো করবে, কমাবে, অর্থাৎ ডিক্রিজ করার ক্ষমতা রাখে, সেটা রেসিপ্রোকাল। ঠিক তেমনি এর ইউনিটটা কি বললাম, ইউনিটটা মেইনলি ইম্পর্টেন্ট। ইউনিটটা হচ্ছে কি না, সিমেন্স বা মো, আর মো এর সিম্বলটা নিশ্চয়ই জানো, মো উল্টো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের কি হবে, উল্টো হবে। রেজিস্ট্যান্স সিম্বল কি ছিল, ওহম ছিল, ইউনিট কি ছিল, ইউনিট ওহম, আর এই সিম্বলটা কি ছিল, এরকম ছিল। দুটো সম্পূর্ণ কি হচ্ছে, রিভার্স। ওকে, নেক্সট, এই রেজিস্টিভিটি এখানে কি লিখেছিলাম, আচ্ছা হ্যাঁ, জি ইজ ইকুয়াল টু, তাহলে তোমার যদি জি ইজ ইকুয়াল টু 1/R হলে, তাহলে তুমি আর এর ভ্যালু কি জানো, আর ইজ ইকুয়াল টু রো ইনটু L/A, ঠিক আছে? আর এটা যখন পুট করি দেখো 1/ρ A/L উল্টে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, রো রো হবে না, এটা কি হবে, কি হবে, এটা হবে রো, না কি হবে, সিগমা, এটা হচ্ছে সিগমা A/L, ঠিক আছে? এখানে আমি অ্যাড করেছি তো, অ্যাকচুয়ালি নিজের হাত লিখেছিলাম, একটু ইয়ে হয়েছে, ঠিক আছে? যাই বুঝে নিন। এবারে সিগমা ইজ কল্ড দ্য কন্ডাক্টিভিটি, ইজ দ্য স্পেসিফিকেশন কি, স্পেসিফিক অফ কন্ডাক্ট্যান্স বলা হয়। অর্থাৎ তোমরা কি বললে, রেজিস্ট্যান্সের রেজিস্টরের রেজিস্ট্যান্স পড়লাম, রেজিস্ট্যান্সের পর রেজিস্টিভিটি পড়লাম, তো তাহলে কন্ডাক্ট্যান্সের কন্ডাক্টিভিটিও থাকবে। আর রেজিস্টিভিটির ক্ষেত্রে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলেছিলাম, আর কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। দেখতে পাচ্ছ, স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর, ইট ইজ দ্য মেজার অফ সিমেন্স পার মিটার। মাথার উপর ভালো করে মাথা রেখো, এই যে ইউনিটটা, ইউনিট কিন্তু সম্পূর্ণ ইম্পর্টেন্ট, এই ইউনিট গুলো পরীক্ষায় ধরে ধরে আসে, ঠিক আছে? সিমেন্স পার মিটার বলা হয়ে থাকে ইউনিটটা। ওকে, নেক্সট হচ্ছে কি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে দেখো, একটা ধরো ওয়্যার রয়েছে, তো ধরো সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সের মধ্যে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি, তাই তো? তাহলে যখন কারেন্ট ফ্লো করাচ্ছি, এই টেম্পারেচার রেজিস্ট্যান্স কি হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, টেম্পারেচারটা। অর্থাৎ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলতে সেটাই বোঝায় ওর মধ্যে কতটা অরিজিনাল রেজিস্ট্যান্স রয়েছে, সেটাকে একটা ইনার্শিয়াল টেম্পারেচার উপর ডিপেন্ড করে আমরা ডিফাইন করি, ঠিক আছে? কি বলছে,
না ইন কেস অফ দ্য রেজিস্ট্যান্স পার ওহম লেন্থ, রেজিস্ট্যান্স পার 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা ছোট হয়ে গেছে, 0 ডিগ্রি রেস ইন দ্য টেম্পারেচার, আ কন্ডাক্টর হ্যাভিং দ্য রেজিস্ট্যান্স অফ, যেটা হচ্ছে আর নট at 0 degree Celsius to heated to the temperature কি হবে 0 degree Celsius and its also resistance in temperature কি হবে 8 হবে। টোটাল রেজিস্ট্যান্সের টেম্পারেচারটা কোফিসিয়েন্ট কি করছে না ইনার্সিয়াল টেম্পারেচার থেকে আমরা হাইয়েস্ট কত যেতে পারছি। সিমিলারলি এ কনসিডার নরমাল রেঞ্জ টু দ্য থার্মাল, সরি অ্যাকচুয়ালি তোমাকে কনসিডারিং করছে কি হচ্ছে না নরমাল রেঞ্জ অফ দা টেম্পারেচার, ইট ইজ দা ফাউন্ড অফ দা কি হবে ইনক্রিমেন্ট দ্য রেস্ট, অর্থাৎ টেম্পারেচার কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড করে আমরা দুটো পার্ট পাবো, যেটা আছে দেখতে পাচ্ছ একটা ডাইরেক্টলি ইজ দা কনস্ট্যান্ট ইনার্সিয়াল, যে ইনার্সিয়াল রেজিস্ট্যান্স বলছি, আর দু নম্বর কি হচ্ছে দেখো ডাইরেক্টলি অন দা রেস ইন টেম্পারেচার, একটা হচ্ছে কি ইনার্সিয়াল টেম্পারেচার পাচ্ছি ডাইরেক্টলি, আবার একটা ডাইরেক্টলি রেস ইন টেম্পারেচার পাচ্ছি। আর 3 নম্বরে আমরা লেখা আছে সি অন দিস নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর কি হচ্ছে না এই যে আলফা, আলফা মানে কি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ যে কোথা থেকে কোথায় যাচ্ছি, ধরো সাপোজ আমরা বলি না যে এই একটা ধরো ভি এটা আই, তাহলে এই ভি আর আই অ্যাঙ্গেল বলি, ঠিক তেমনি কি হচ্ছে একটা টেম্পারেচার কি হচ্ছে বাড়াচ্ছি 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 বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এতখানি পর্যন্ত যাওয়ার যে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে কি হচ্ছে না একটা কনস্ট্যান্ট কি পাচ্ছি একটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট পাবো, সেটাকে আমরা কি বলবো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ দা কন্ডাক্টর। ওকে, অর্থাৎ আমি বোঝাতে চাইলাম যে একটা টেম্পারেচার ক্ষেত্রে যে কি হবে না টোটাল রেজিস্ট্যান্স আমাদের ক্যালকুলেট করতে বলে, সেটা কি ওয়ার্ক হবে না ইনার্সিয়াল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ডেল, সরি ডেল হবে না অ্যাঙ্গেল, মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাঙ্গেল ডিটি, ঠিক আছে, যে ফর্মুলাটা কিছুক্ষণ আগে ওখানে লেখানো আছে, এখান থেকে তোমাদের ফর্মুলা আসে পরীক্ষায় আসে, এখানে এখানে ফর্মুলা লেখানো আছে। ওকে, এই যে এখানে লেখানো আছে, অর্থাৎ তোমাকে এখানে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার কি বললাম আর টি ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল টি, এই ফর্মুলা দিয়ে তোমাদেরকে নিউমেরিক্যাল করতে হয়। টেম্পারেচার কোএফিসিয়েন্ট রেজিস্ট্যান্স যখন পড়ছিলাম আমার টেম্পারেচার কোএফিসিয়েন্টের ফর্মুলা কি কি আসে না আসে দেখে নিলাম, বাট যখন এটা ডিটেইলসে দেখবো তখন নিউমেরিক্যাল থ্রুতেই আমরা দেখবো, বাট এখন বেসিক্স পার্ট পড়ছি, জিনিসগুলো সম্পর্কে জাস্ট আইডিয়া নিচ্ছি আর কিছু না। ওকে, আই হোপ উই আর দিস ক্লিয়ার যে বেসিক্স ফান্ডামেন্টাল গুলো কি কি হয়েছিল। ওকে, লাস্ট অর্থাৎ আমরা আজকে শুধুমাত্র রেজিস্ট্যান্স প্রপার্টিটাই পড়বো। ওকে, যে আমরা কি কি পড়লাম যদি আমি রিকল করে দিই, জাস্ট আমি একটা জাস্ট 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডে হবে না, 8টা অ্যাকচুয়ালি পিডিএফ স্লাইডে অলরেডি বেসিক কনসেপ্ট পড়ছিলাম, ইন্ট্রোডাকশন পাস পড়লাম, চার্জ পড়লাম, ইম্পর্টেন্ট নোটস এর মধ্যে চার্জের কি কি প্রপার্টি সেটা পড়লাম, কারেন্ট পড়লাম, কারেন্টের পর হচ্ছে কি ভোল্টেজ পড়লাম, ভোল্টেজের ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম, এনার্জি পাওয়ার ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম, তারপরে কি দেখলাম না ওপেন সার্কিট শর্ট সার্কিট দেখলাম, ওহমস ল দেখলাম, সার্কিটের এলিমেন্ট দেখলাম, কত রকমের সোর্স হয় দেখলাম, তারপর ডিপেন্ডেন্ট সোর্স কি রকম ডাইরেকশন মানে অ্যাকচুয়ালি ডায়াগ্রামের উপর বেসিস করে কোনটা কি বলবো এটা দেখলাম। নেক্সট হচ্ছে কি রেজিস্টার প্রপার্টি গুলো সম্পূর্ণ ডিটেইলসে দেখলাম, কি রকম দেখতে হয় প্র্যাকটিক্যালি আর থিওরিটিক্যালি কি দেখতে হয় সেটা দেখলাম। নেক্সট হচ্ছে কি লাস্ট এটা দেখলাম যে রেজিস্টারের পর কি দেখলাম এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো। দ্যাট ইজ আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের এর পর হচ্ছে কি হবে ডিটেইলস আলোচনা করব, রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা হবে, ক্যাপাসিটর হবে, ইন্ডাক্টর হবে, তারপর সিরিজ প্যারালাল, মানে অ্যাকচুয়ালি বেসিক থেকে শুরু করে যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তবে আস্তে আস্তে আগাবো, যেমন সিলেবাসে আমরা শুরু করে বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ চলবে, সিমিলারলি চলবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে একটা কথাই বলবো, যেখানে বুঝতে পারবে সেটা কমেন্ট করবে, যারা ইউটিউব থেকে দেখছো, যারা পেড কোর্স বা ফ্রি কোর্সে দেখছো তারা অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, তা ইভেন তার সঙ্গে সঙ্গে যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম ফুল কন্টেন্ট এখানে কভার হবে, এবং আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নয় সব ডিপার্টমেন্টে তোমরা কিন্তু ক্লাস পাবে এখানে।
ওকে, সো একটা কথাই যেতে যেতে একটা কথাই বলবো, টিচার্স ক্যান নট ওপেন দ্য ডোর, টিচার্স ক্যান ওপেন, কি লিখলাম, টিচার ক্যান নট ওপেন দ্য ডোর, নট লিখিনি, টিচার্স ক্যান ওপেন দ্য ডোর। একটা টিচার শুধুমাত্র তোমার দরজা খুলে দেবে, সেই দরজাটা খোলার পর তোমার কি করতে হবে, বাট ইউ মাস্ট এন্ট্রি ইটস ইউর সেলফ। দরজা খুলে দিল মানে তুমি শুধু দেখলে বেরিয়ে চলে আসবে তা না, ঢুকে তোমাকে নিজেকে স্টাডি প্ল্যানিং করে তোমাকে জায়গা তৈরি করতে হবে। অর্থাৎ কি বলতে চাইলাম আমি, এই লাস্ট একটাই কোটেশনের মধ্যে তোমাকে বলতে চাইলাম যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমার সঙ্গে আমাদের সাহায্য করতে হবে, ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে, নোট ডাউন করতে হবে, সেলফ প্রিপারেশন মেন হচ্ছে, স্টাডির সঙ্গে সঙ্গে করতে হবে তোমাকে, যে ক্লাস দেখলে শুধু হয় না, নোটস গুলোকে রিকল করতে হবে, অর্থাৎ রিভিশন দিতে হবে। যে যত রিভিশন ভালো দিতে পারবে তার জন্য তত বেটার। ওকে, সো সেশনটা অবশ্যই তোমরা ভালো লাগলে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং যেটা পড়ালাম সেটাকে রিকল করো। হ্যাঁ, লাস্ট বার তোমাদের প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমি পিডিএফটা কোথায় পাবো, স্যার আমি পিডিএফ কোথায় পাবো, সবার মধ্যে একটা প্রশ্ন যে আমি পিডিএফ কোথায় পাবো, রাইট? এই পিডিএফটাকে ডাউনলোড করতে গেলে, এই পিডিএফটাকে ডাউনলোড করতে গেলে তোমার কি করতে হবে না, আমাদের কি রয়েছে, স্টাডি টেক একাডেমিক একটা স্টাডি টেক একাডেমির নেক্সট তোমাকে কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলটাকে সার্চ করে নিতে হবে। টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে সার্চ করার পর তোমরা জয়েন করো, জয়েন করার পর ওখান থেকে তোমরা অবভিয়াসলি আমার পুরো নোটসটাকে তোমরা কালেক্ট করতে পারবে। আর যারা পেড বয়সে রয়েছে তারা তো ইজিলি পাবে, ফ্রি ব্যাচে রয়েছে সম্পূর্ণ পাবে, কোনো চাপ নেই, নোটস নিয়ে প্রবলেম না, তোমরা মেন হচ্ছে ক্লাসটাকে ভালো করে ফোকাস দিয়ে করো। যেখানে এটা বুঝতে পারবে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমি অবশ্যই ডিসকাশন করবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভিডিওটা অবশ্যই মোর নাম্বার অফ শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।